3 আমরা এখন লাইভে চলে এসেছি। গৌরব, নমস্কার, আমি অনিকেত মোদক। তো আমি প্রোগ্রাম শুরুতেই যেটা আমি আজকে হয়তো বেশি সময় নেব না, আজকে কল্লোলদার সাথে যেহেতু আমরা আলোচনা করব, আড্ডা মারবো, কল্লোলদার ছবি দেখব এবং ছবি নিয়ে দেখব। কল্লোলদাকে পেয়ে আমরা সত্যি আপ্লুত। তো ধন্যবাদ কল্লোলদা টাইম বার করে আসার জন্য। তো একটু মনে হচ্ছে মৌসুমদার অসুবিধা হচ্ছে। গৌরব, তুমি যদি একবার বেরিয়ে গিয়ে মৌসুমদাকে বলতে পারো যে মৌসুমদা বারে বারে প্রেজেন্ট করে দিচ্ছে স্ক্রিনটা, ওটা একটু আমি রিমুভ করে দিচ্ছি আপাতত। তো যদি যদি পসিবল, মানে সরি আমি একটু ইন্টারাপ্ট হওয়ার জন্য প্রোগ্রামটা। তো কল্লোলদাকে পেয়ে আমরা সত্যি মানে কি বলবো, আর ওই ভাষা নেই সো কল্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, তো সেই ম্যাটারে ধন্যবাদ কল্লোল। তো মানে ধন্যবাদ। আর এই ম্যাটারে আমি জাস্ট প্রোগ্রাম শুরুর আগে দু একটা ছোট ছোট কথা বলে রাখি। আমাদের জলপাইগুড়ি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন থেকে কিছু ওয়ার্ল্ড ফটোগ্রাফিক ডের জন্য কিছু ইনিশিয়েটিভ নিয়ে কিছু ছোট ছোট প্রোগ্রাম চলছে। লাইক একটা ঘরে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। তো ঘরে বসে আঁকো প্রতিযোগিতাটা আশা করি প্রচুর পরিমাণে ছবি আসছে, অনেক জায়গা থেকে ছবি আসছে। তো সেটার জন্য মানে জলপাইগুড়িবাসীকেও ধন্যবাদ। ইনফ্যাক্ট আমরা চাই যে আরো বেশি করে ছবি আসুক। এটার একটা একটা কোভিড অ্যাওয়ারনেসের উপর একটা ফটো মানে কম্পিটিশন। তো এই কম্পিটিশনটাতে আমাদের মানে মানে সমস্ত এজ গ্রুপের জন্য একই মানে আমাদের সাবজেক্ট, দ্যাট ইজ কোভিড অ্যাওয়ারনেস। তার একটাই রিজন, যাতে একদম একটা বাচ্চাও যাতে হতে পারে, সে হয়তো একটা মাস্কেরই ছবি আঁকলো কিন্তু তার কাছেও সেই অ্যাওয়ারনেসটা গেল। এখন এই অ্যাওয়ারনেসটা আরো বেশি দরকার। তো সেই জন্য আমরা এই ওয়ার্ল্ড ফটোগ্রাফিক ডেতে একটা ফটোগ্রাফি কম্পিটিশনও তার সাথে রাখা আছে। এবং ফটোগ্রাফি কম্পিটিশনের তার সাথে যেটা রাখা আছে যে এই সেম কোভিড নিয়েই একটা ফটোগ্রাফি কম্পিটিশন রাখা আছে, সেটাও চলছে। 18 তারিখ অবধি দুটোরই লাস্ট ডেট। তো তারপরে আমরা ধীরে ধীরে সবাইকে জানিয়ে দেবো যে কবে আমরা জাজমেন্ট হবে বা কবে রেজাল্ট দেওয়া হবে, আমরা সব ধীরে ধীরে জানিয়ে দেবো। তো ইন দ্য মিন টাইম আরও আমাদের কিছু মানে প্রোগ্রাম আছে যেগুলো হয়তো কিছু কারণের জন্য এখনো আমরা ডিসক্লোজ করতে পারছি না।
তো সেটা বলছি। ইনফ্যাক্ট আরেকটা কথা কল্লোলদাকে বলে রাখি যে কালকে আমাদের একটা মানে স্যালন ওরিয়েন্টেড ফটোগ্রাফি এইটা নিয়ে একটা আলাদা একটা স্পেশাল সেশন রাখা আছে, যেখানে সায়নদা সুনিতা দিদা সবাই থাকছে। যে এটা ওটাতে শুধু স্যালন ওরিয়েন্টেড মানে জিনিস নিয়েই আলোচনা হবে, কম্পিটিশনটা নিয়ে বা এই নিয়ে। তো এরকম করে আমাদের জেপি এর ছোট ছোট করে যেটুকুন আমরা পারছি, আমরা কোভিড নিয়ে, কোভিডের ওপর আমরা ছোট ছোট প্রোগ্রাম বা এইসব করে যাচ্ছি। এবং ইনফ্যাক্ট আমরা আমাদের ফটোগ্রাফিকে সাথে নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো চলছি। তো আমি এই রিগার্ডসে আমাদের মৌসুম দা, সবার প্রিয় মৌসুম দা, আমাদের ইনফ্যাক্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌসুম দাকে যদি বলবো যদি কিছু একটু বলতে। মৌসুম দা কিছু বলো। মৌসুম দা আছো? আচ্ছা, মৌসুম দা ইনফ্যাক্ট আমার কাছে নেই, মানে মৌসুম দা ইনফ্যাক্ট আমার কাছে, আমার ইন্টারফেসে নেই মৌসুম দা। বানিদিও, বানিদি আছে ইনফ্যাক্ট, বানিদির কি অডিও পাচ্ছি? বানিদি কি শুনতে পাচ্ছো? বানিদি যদি কিছু বলতে চাও বলে আমরা তাহলে নেক্সট কল্লোলদার কাছে চলে যেতে। কল্লোলদার সাউন্ডটা মনে হয় একটু আস্তে আসছে। আহ, না, শুনতে পাচ্ছ? তাহলে এটাকে এখানে নিতে হয়। ওকে, আই থিংক ইট উইল বি বেটার নাও। বল। একটু আমি সরি মনে হয়। হ্যাঁ কল্লোলদা এখন আশা করি তোমার সাউন্ড ফুল, এভরিথিং ইজ দেয়ার। এনিওয়ে, চলো। মৌসুম দা এসে গেছে। মৌসুমদার আই থিঙ্ক কোনো প্রবলেম হচ্ছে, মানে লাইনে কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ দাদা। না মৌসুমদার মনে হয় সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে। যাই হোক, আমি বানিয়ে তো কিছু অনেকক্ষণ বলছি। ধরে কথা বলবো। বানিদি বলো, বানিদি বলো। তাই তো বললাম যে কল্লোলের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আহ, সেই হিসেবে আজকের প্রোগ্রামটা মনে হয় খুব ভালোই হবে। ঠিক। তা তো কল্লোল শুরু করুক নাকি? একদম একদম। তো আর আমরা সময় নষ্ট না করে আই থিঙ্ক কল্লোলদার আওয়াজ এখন সবার কাছেই আসছে, কল্লোলদার সাউন্ড সবার কাছে আসছে। মৌসুমদা মানে মনে হচ্ছে কোনো নেটওয়ার্ক ইস্যু, মৌসুমদা একদমই আটকে যাচ্ছে। তো আমি বলি যে আমরা প্রোগ্রামটা শুরু করি, তারপর ইন দ্য মিন টাইম আশা করি বমদা যদি প্রবলেমটা করে তারপর আবার তো জয়েন হচ্ছেই বারে বারে। তো যাই হোক, ওভার টু কল্লোলদা। আজকে পিওরলি আড্ডা, তোমার ছবি দেখবো। আর থ্যাংক ইউ অবশ্যই আবার তোমাকে যে আসার জন্য। তো যাই হোক, ওভার টু ইউ। থ্যাংক ইউ। এখন ব্যাপার হচ্ছে আজকে যেটা তোমরা বলছো যে পিওরলি আড্ডা, আড্ডা তো একা হয় না। হ্যাঁ, আমি দেখো, ছবি বেশিরভাগ ছবি ফেসবুকে আছে, এদিক সেদিক ছবি আমি দেখাতেই পারি। ছবি দেখিয়েই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যেতে পারে। কিন্তু আমার মনে হয় ছবি শুধু না দেখিয়ে কিছু ছবি নিয়ে আলোচনা, আমাদের ছবির থেকে আরো অনেক বড় জায়গা। আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, একদম আমাদের নর্থ বেঙ্গল, মানে সেখানে কালকেই 2টো হাতি মারা গেছে। নর্থ বেঙ্গল মানে সেখানে ওয়াইল্ড লাইফ বাংলার মানে মুকুট হয়ে বসে আছে। এখন সেখানে আমাদের আলোচনার মধ্যে সব থেকে বেশি জায়গা জুড়ে যদি কনজারভেশন থাকে, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেটার ওয়েতে রিপ্রেজেন্ট হবে। আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এর জন্য সেটা একটা ভালো বিষয়। আমরা যদি ফটোগ্রাফির সঙ্গে কনজারভেশনটাকে খুব বেশি গুরুত্ব দিই। প্র্যাকটিক্যালি ফটোগ্রাফি কি, ফটোগ্রাফি আমরা যেটা করি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলি, এটা কতটা করি জানি না। সেইটার কল্লোলদা একটু মাইকটা যদি প্রধান পসিবল হয় তোমার সামনে, মুখের সামনে একটু নিয়ে নাও। হ্যাঁ সেইটার শুনতে পাচ্ছ? হ্যাঁ, সেইটাতে হ্যাঁ হ্যাঁ যেটা প্রধান
বিষয়, যে আমার ছবি দেখে যদি অ্যাওয়ারনেস বাড়ে, ছবি দেখে দু চারটে লোকও যদি ইন্টারেস্টেড হয় ওয়াইল্ড লাইফের প্রতি, ইন্টারেস্টেড হওয়া মানে তারা ওয়াইল্ড লাইফকে আর সেইভাবে উপেক্ষা করতে পারে না, যার ফলে যেটা হয় আর কি, যে আমরা একটা গাছ কাটার আগেও 10 বার চিন্তা করি যে এই গাছটাতে অনেক পাখি আসে, সেই গাছটাতে তাদের বাসা আছে। এই অ্যাওয়ারনেসটা যদি তৈরি হয় কারোর ছবি থেকে, তাহলে আমার মনে হয় সেই ছবি তোলাটা সার্থক। সেখানে আম, তোমার ফেসবুক লাইভ বলো বা কোনো এই ফেসবুকের লাইক, কমেন্ট বা কোনো অ্যাওয়ার্ড, কোনো কিছুই এটার জন্য যথেষ্ট নয়। একদম। প্লেন অ্যান্ড সিম্পল হচ্ছে তোমাকে তোমার যে রেসপন্সিবিলিটি নেচারের প্রতি, সেই রেসপন্সিবিলিটিটা অনেক বেশি করে আমরা দেখাতে পারি, করতে পারি, যদি আমরা ঠিকঠাক ভাবে একটা ছবিকে রিপ্রেজেন্ট করি। কিছু না, একটা ছবি, একটা মোবাইলে তোলা একটা ছবি যায়। আজকেই আমার বাগানে পেঁচা আছে, আমি মোবাইলে পেঁচার ছবি করছিলাম, মানে ভিডিও করছিলাম প্র্যাকটিক্যালি। তো সেইটা প্রেজেন্ট করলে অতটা ভালো লাগবে না, যদি একটা অন্য আঙ্গিকে ছবিটাকে দেখানো যায়। সেইটাই, আমি ছবিকে একটা ডিফারেন্ট ওয়েতে দেখাবো, যেখানে সেটা দেখে একটা লোকের সেই স্পিসিসটার প্রতি ইন্টারেস্ট আসতে পারে, অথবা একটা ল্যান্ডস্কেপের ছবি যেটা তার মধ্যে একটা স্পিসিস, এটা দেখে তার হ্যাবিটেট সম্পর্কে ইন্টারেস্ট আসতে পারে, মানে হ্যাবিটেট সম্পর্কে সায়েন্টিফিক্যালও লোকের। একটা কোনো ডকুমেন্ট হিসাবে ওটা কাজে লাগতে পারে। ঠিক 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 তাই। উম, তো যাই হোক, কিন্তু অ্যাকচুয়ালি এই এক সেকেন্ড, হ্যাঁ, আমাদের এই চিন্তা ভাবনা নিয়েই আমাদের ইনফ্যাক্ট ছবির বিষয়টা এগোনো উচিত। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা যদি কনজারভেশনকে সামনে না রাখি, তাহলে আলটিমেটলি আমরা ছবি তুললাম, আমাদের পরের জেনারেশন সেই ছবিটা তুলতে পারবে না। সেই জন্য লং টার্ম যদি চিন্তা করি, তাহলে এটাই রাখতে হবে। কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আমি বলতে পারি, হ্যাঁ, সেইটা নিয়ে আলোচনা করতে পারি, অথবা আমরা টুকটাক ছবি দেখতে পারি। হ্যাঁ, আমরা যেটা ছবি দেখা নিয়ে শুরু করি, তারপর ধীরে ধীরে সবাই যা যা কোশ্চেন আসবে সেগুলো হ্যাঁ, নয়, মানে শুরুটা তো। আমি যেরকম লকডাউন পিরিয়ডে আর কি, লকডাউন পিরিয়ডে জানি এখানে মৌসুমদা আছে, মৌসুমদা আমার প্রায় নিজের দাদা আর কি, থাকলে যা হতো মৌসুমদা তাই। হ্যাঁ, তো দাদা রয়েছে, দাদা দাদা আমার ছবিগুলো সব দেখেছে, হ্যাঁ, সেই জন্য একবার ইন্টারেস্ট পাবে না। তো লকডাউন পিরিয়ডে টুকটাক কাজ করা হয়েছে, সেই কাজের ছবিগুলো কেউ সেইভাবে দেখেনি। তো আমি বলতে পারি যে খুব শুধু তো ইন্টারেস্টিং পার্ট। শুধু তো দাদা নেই, আমরাও আছি। হ্যাঁ, দিদি রয়েছে, দিদি দেখেনি ছবিগুলো সেইভাবে। হ্যাঁ, এই দাদা যেটা হয় আর কি, ছোট ভাই, হ্যাঁ, কি করলো না করলো যে কোনো, হ্যাঁ, মানে ফড়িং এর ছবি তুললেও দাদাকে পাঠাতে হবে, পাখির ছবি তুললেও তো পাঠাতেই হবে। তো হুম, লকডাউন যখন শুরু হলো, তখন যেহেতু আড্ডা, সেই জন্য, এবং আমার প্রিয় জায়গা জলপাইগুড়ির, আমার নিজের নিজের ফ্যামিলির লোকজনের সঙ্গে আমি আলোচনা করছি, যে কারণে একদম। এগুলো বলা আর কি। হ্যাঁ, তো যখন লকডাউন শুরু হলো, তখন ইনিশিয়ালি খুব ফার্স্ট্রেটেড লাগছিল যে এটা এটা সবার জন্যই বলা, যে উম, আমরা পাহাড়ে গিয়ে ছবি তুলি, হিমালয়ে গিয়ে ছবি তুলি, এখানে হিমাচলে যাচ্ছি, কাশ্মীর যাচ্ছি, এখানে যাচ্ছি, বাড়ি থেকে ছবি হবে? কত বছর পর বাড়িতে, দিনের পর দিন বাড়িতে রয়ে গেছি। ইনিশিয়াল ফ্রাস্ট্রেশনটা কিছুদিন গেল, তারপরে দেখলাম যে বাড়ির আশেপাশে এত কিছু জিনিস আছে ছবি তোলার, সেগুলোর ছবি অনেক ইজিলি তোলা যায়। তার ছবি এতদিন তুলিনি কেন তখন মনে হচ্ছিল। এবং একটা ভালো ছবি বাড়ির কাজ, কয়েকদিন আগে আমি জিজুর সঙ্গেও কথা বলছিলাম, তো তখন ওকেও আমি বলছিলাম যে বাড়ির আশপাশ থেকে একটা প্রেজেন্টেবল ইমেজ, যে ছবিটা আমি কাউকে দিতে পারি বা কোনো জায়গায় কেউ যেরকম প্রিন্ট করে রাখতে পারে, হ্যাঁ, এই কোয়ালিটির একটা ইমেজ বার করে আনা সবসময় চ্যালেঞ্জিং। তো ইনিশিয়ালি আমার সেটা মনে হয়েছিল যে আমার পক্ষে সম্ভব না, বোধহয় হবে বাড়ির আশেপাশ থেকে এই জিনিস হবে। তারপরে দেখলাম যে যখন খেলি, কিছু না, আমাদের এই ফাঁকা মাঠ, তোমাদের জলপাইগুড়ি যেরকম, শহর থেকে বাইরে বেরোলেই যে ভাস্ট এরিয়াটা রয়েছে, আমি যদি খুঁজতে থাকি, ওয়াইল্ড লাইফের তো এটাই মজা। অনিকেতকে স্ট্রিট করতে গেলে তাকে কলকাতার রাস্তায় যেতে হবে, পয়সা খরচ করে কলকাতা যেতে হবে, সেখানে গিয়ে কুমোরটুলি যেতে হবে, সেখানে টিকিট কাটতে হবে, অনেক কিছু চাপের ব্যাপার আছে। আমাদের ক্ষেত্রে চাপের কিছু ব্যাপার নেই, আমার কাছে পয়সা নেই, আমি কোথাও যেতে পারছি না, কিচ্ছু অসুবিধা নেই, আমার সামনে একটা পুকুর আছে, তাই পুকুরের পাড় ধরে যদি আমি ঘুরি, সেখানেই আমি এত রকম লাইফ ফর্ম পাবো। তার উপরে আমি যদি কাজ করি, তাহলেও আমার বেশ কয়েক মাস কেটে যাবে, তাতেও কাজ শেষ হবে না। একদম, যদি এটা আমি ঠিক পাখির কাজ, বলেছো।
একদম পাখির কাজ করতে চাই, আমাকে হিমালয়ে যেতে হবে সবসময় তার কোনো মানে নেই। আমার আশেপাশে প্রচুর পাখি আছে, আগে সেগুলোকে অবজার্ভ করতে হবে, একটু সময় লাগবে, সেই করতে করতে প্রচুর সময় চলে যায়। তারপর এর নাম্বার অফ ইমেজেস বেশি নিয়ে তো লাভ নেই, কোয়ালিটি অফ ইমেজেস হওয়াটাই স্বাভাবিক। তো লকডাউনে গিয়ে যেটা হলো, তখন আহ, আমার মনে হলো আমার আশেপাশ থেকে কিছু কাজ করা যায় কিনা এটা একটা সব ফটোগ্রাফারের কাছে একটা চ্যালেঞ্জ, যে তোমার কাছে কিছু নেই, মানে একটা আহ, ধরো একজন আর্টিস্ট, সে অনেক দামি দামি রং টং নিয়ে কাজ করে, দামি রং, দামি তুলি। হঠাৎ একদিন তাকে তুলি ফুলি রং ফং সব কেড়ে নিয়ে হাতে একটা চক ধরিয়ে দেওয়া হলো। চক ধরিয়ে দিয়ে বললো যে এই চকটা দিয়ে তুমি একটা মাস্টারপিস। চক ফেলে দিয়ে বললেই হয় যে এর দিয়ে আমার দ্বারা হবে না, সেটা খুব সহজ। কিন্তু সে যদি সেইটা নেয় যে ঠিক আছে চলো চক দিয়ে আমি দেখি করতে পারি কিনা সেই কোয়ালিটির ইমেজ, যে যে ইমেজ আমি বিদেশি রং দিয়ে করেছি, সেই চ্যালেঞ্জটা নেওয়াটা আমার মনে হয় অনেক একটু শক্ত, কিন্তু মজা আছে। তো সেইটা আমার এই লকডাউন পিরিয়ডে আমাকে নতুন করে আর কি, এটা তো একটা আনপ্রেসিডেন্টেড, আমরা কোনোদিন সিনারিও। এইরকম সিচুয়েশন ফিল করিনি, এই সিনারিও কোনোদিন ফিল করিনি। তো এই সিনারিওতে এসে হঠাৎ করে যখন দেখলাম যে উম, এইটা হয়, আমার আশেপাশেও এত লাইফ ফর্ম রয়েছে যার মধ্যে কিছু অল্প কিছু ইমেজ আমি দেখাতেই পারি, যেরকম ইনিশিয়ালি আমার ওখানে বেশ কিছু আহ, ছোট পোকামাকড়ের ওপর কাজ করেছি। আমি যদি তুমি ছবি দেখাতে একটা, দাও, প্রেজেন্ট করে দিও একটু স্ক্রিনটা। হ্যাঁ হ্যাঁ, আমি প্রেজেন্ট করে দিচ্ছি। আমি যেরকম একটা, জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যালো। এইটা হ্যাঁ, এরকম। বানিদি কিছু বলছিলে? হ্যাঁ বানিদি বলো। হ্যাঁ, বলছিলাম এই যে তুমি পোকামাকড়ের কাজ করেছো, হ্যাঁ বলছিলাম এই হ্যাঁ যে তুমি পোকামাকড়ের উপরে কাজ করছো, হ্যাঁ, এটা ঠিক মানে লেন্সটা যদি একটু বলে। লেন্স নিয়ে আমার একটা নিজস্ব থিওরি আছে, আমি আগে দু একটা ছবি দেখাই তারপর তোমাকে বলি, হ্যাঁ, বা ছবি দেখাতে দেখাতেও আমি বলতে পারি। কারণ এই আচ্ছা ছবিটা, আচ্ছা হ্যাঁ এই যে, হ্যাঁ আচ্ছা ঠিক পোকামাকড়, আছে। আহ, মানে তুমি এটা যেমন পাখির একটা ছবি, একটা পাখি, পাখির ছবি প্র্যাকটিক্যালি আমরা কিসে তুলি, সাধারণত 500 mm 600 mm। হ্যাঁ, এই ছবিটা খুব কম একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তোলা, তো বাড়ির আশেপাশ থেকেই তোলা, একটা ফুল ফ্রেম ইমেজ উইদাউট এনি ক্রপ। যদি আমি একটু জুমটুম করি তাহলে বোঝা যাবে যে বেচারার এর ডানা সবই আমি নিতে পারবো, তাও এগুলো লো রেজলিউশন, ফুল রেজলিউশন ইমেজ নয়। এনিওয়ে, এই ছবিটা ইন্ডিয়ান ভার্সে কভার হয়েছিল। এটা একদম। উম, একটা 46 মেগাপিক্সেল ফুল রেজলিউশন ইমেজ। আর একদম এই মানে পুরো পাখিটা সার। যখন আমি হ্যাঁ লকডাউন পিরিয়ডে পাই, তখন পাখিটাকে আমি শুরু করি কিন্তু 500 mm প্লাস 1.4 TC দিয়ে, অর্থাৎ 700 mm দিয়ে শুরু করি। তারপরে 10-12 দিন কাজ করা, এবং ফাইনালি এই ছবিগুলো আমরা ট্র্যাপ ক্যামেরাতে অবশ্যই করা, সেখানে 15 mm 24 mm 30 mm এই দিয়ে ছবিগুলো ফাইনালি শেষ হয় আর কি। তারপরে আমরা আর কাজ করিনি, ওই পর্যন্তই কাজ করেছি, তো পাখিটা তো ওখানে আছে, কি অন্য জায়গায় চলে গেছে যাই না। হ্যাঁ, কল্লোদা, তো তোমাকে শুধু এটা আমি এই জায়গাটাতে একটা আটকে তোমার এই পয়েন্টটাকে নিয়ে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করে রাখি। বলো। অবশ্যই এগুলো কিন্তু নিজস্ব মানে তোমার মানে প্রবলেম বলবো না, বাট এটা নিয়ে যদি এখন ডিসকাস করতে না চাও, অবভিয়াসলি পরে আমরা ওটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে জাস্ট এটা পিওরলি তোমার উপর। সেটা তুমি যে এই যে ট্র্যাপ ক্যামেরা বললে, তো বাকিরা কি সবাই জানতে পারে যে ট্র্যাপ ক্যামেরা বলতে সবার কাছেই ম্যাটার হয় যে ওই ন্যাশনাল জিওগ্রাফিতে যেরকম দেখায় যে ওই একদম ট্র্যাপ ক্যামেরা ওরকম না? ওই আমাদের রকম ক্যামেরা সবসময় দিয়েও না, যে ট্র্যাপ অনেক ক্যামেরা সময় হয়। আমাদের ক্যামেরা দিয়েও এইরকম হয়, কোনো অসুবিধা নেই। তুমি তোমার আহ, এ, মানে প্লেন অ্যান্ড সিম্পল আমি বলছি, আমি যদি একটা ইন্টারভ্যাল শুটিং এ রেখে দিই, আমি জানি যে পাখিটা এখানে আসে, এখানে প্রত্যেক 15-20 মিনিট অন্তর ফিরে আসে,
আমি আমি যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ইনফিনিটি ফোকাসে ইন্টারভ্যাল শুটিং করে দিই, যে আমি আমার এই 1 মিনিট অন্তর একটা করে ছবি উঠবে, সেটাও অ্যাকচুয়ালি ট্র্যাপ ক্যামেরা। হ্যাঁ, সেটা একদম যে কোনো ক্যামেরাতেই হতে পারে। একদম লো এন্ড ক্যামেরাতে দিয়ে আমার এই ছবি করা আছে, হাই এন্ড ক্যামেরাতেও করা আছে, কিছু ব্যাপার না, তার জন্য প্রচুর ইকুইপমেন্ট দরকার নেই। আমি সবসময় বলি, তোমার হাতে যে ইকুইপমেন্টটা আছে সেই ইকুইপমেন্টটাকে তুমি পুরোটা জানো, এবং তারপরে হচ্ছে ইম্প্রোভাইজেশন। তুমি জানার পরে সেটাকে ভাবো যে এই ফাংশন গুলোকে আমি কিভাবে ইউজ করব। আনঅর্থোডক্স ওয়েতে কিভাবে ইউজ করব। যেটা বলে দেওয়া আছে ফেসবুকে বা লেখার বইতে, ছবির বইতে, সেটা নয়, তার বাইরে আমি কিভাবে ইউজ করব। তো সেইটা, ওই ফাংশনটা শুধু তোমার স্টার্টেল তোলার জন্য তা কিন্তু নয়, সেটাকেই তুমি ইউজ করো তোমার পাখির ক্ষেত্রে, হবে তো। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। তুমি আউট অফ দ্য বক্স ভাবতে পারলেই হবে, একদম এটা হচ্ছে ব্যাপার। যেমন জাস্ট এই 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 ছবিটার ক্ষেত্রেও আর কি, হ্যাঁ, ওটা প্রায় ওই সময়ই তোলা ছবি, এটা শেষের দিকের ছবি আর কি। একটা এই প্রসঙ্গে বলি যে বাণীদি যেটা বলছিলে যে তোমার পোকামাকড়ের ছবি কি লেন্সে তোলা, এখন আমাকে কিন্তু লেন্স তুমি যদি জিজ্ঞেস করো তাহলে ইনফ্যাক্ট সেটা ঠিক বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট লোককে তুমি জিজ্ঞেস করছো না। এখন আমি বেশিরভাগ ক্ষেত্রে ধরো যেটা ম্যাক্রোর কাজ আমি করেছি পাখির লেন্স দিয়ে, পাখির কাজ আমি ম্যাক্রো লেন্স দিয়ে করেছি, আহ, আবার মানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে করেছি পাখির কাজ, আবার তোমার লং লেন্স দিয়ে ল্যান্ডস্কেপ করেছি, সেই ল্যান্ডস্কেপ প্রচুর ইউজ হয়েছে। এবং আমার তো অন্যতম বেস্ট কিছু ল্যান্ডস্কেপ আছে যেগুলো 420 mm দিয়ে তোলা, অর্থাৎ 300 mm প্লাস 1.4 TC। হ্যাঁ, তো কোন লেন্স ইউজ করছো সেটা বড় কথা না, প্রধান ব্যাপার হচ্ছে তুমি উম, ওই ছবিটার প্রয়োজনের জন্য যে ফোকাল লেন্থ দরকার সেই ফোকাল লেন্থটা তুমি পাচ্ছ কিনা। যদি না না পাও, তাহলে তার কম বা বেশি ফোকাল লেন্থের জন্য কতটা ইম্প্রোভাইজ তুমি করছো। তুমি আমাকে আহ, ছোট ইয়ের কথা জিজ্ঞেস করলে, জাস্ট এই ইমেজটা ধরো বাগান থেকে তোলা, আহ, বাড়িতে, এটাও সব কটা ছবি, যে কটা ছবি এখনো পর্যন্ত আমি দেখালাম, ওটা 4 ছবি মাত্র, সব কটা ছবির মধ্যে মিল একটাই, একটা কোনো ছবিতে কোনো ক্রপ নেই, মানে অল অফ দেম আর আনক্রপড ইমেজ, কোনো ক্রপ নেই। কোনো ক্রপ না থাকার জন্য কি হচ্ছে, তুমি একটা যখন একটা ফুল ফ্রেম বডিতে ছবিটা তুলছো, তখন তুমি সেই ছবিটাকে যা খুশি করে ইউজ করতে পারবে। মানে অর্থাৎ তার যে কোনো একটা পার্টকে তুমি কেটে নাও, কোনো একটা অংশকে তুমি কেটে নিলে, সেই অংশকে কেটে নিয়ে তুমি যদি প্রিন্ট করতে চাও, ক্যান বি প্রিন্টেবল, এবং প্রিন্টেবল মানে খুব ভালোভাবে প্রিন্ট হয়ে যাবে। তুমি এইটা, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এটা কতটা, এটা ধরো একটা ওই আমার পুরো যে ছবিটা আছে সেই ছবিটার হয়তো 10 বা 15% হবে, এইটাকেও তুমি কিন্তু ইজিলি একটা 3 ফুট কম্পোজিশন বা বা 4 কিছু ফুট বাই, করা যেতে হ্যাঁ, পারে। এবং 4 ফুট বাই 2 ফুট এরকম বড় ইয়েতে তুমি ফ্রেম করে বাঁধাতে পারবে। হ্যাঁ, এতটাই এটার ডিটেল রয়েছে। হ্যাঁ, এইটা এবার তুমি বলছো যে এটা তো প্র্যাকটিক্যালি একটা ম্যাক্রো এলিমেন্ট, এগুলো, হ্যাঁ, আমি বলি এবার ছোট এলিমেন্ট, তো সেগুলো ম্যাক্রো লেন্স দিয়ে তোলা না, এটা আবার পাখির লেন্স দিয়ে তোলা। আগের পাখির ছবিগুলো যেগুলো তুমি দেখলে সেইগুলো কিন্তু তোমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোলা। এইটা আহ, ছোট এলিমেন্ট অর্থাৎ ম্যাক্রো এলিমেন্ট, এটা আবার পাখির লেন্স দিয়ে তোলা, অর্থাৎ 500 PF দিয়ে তোলা ফুল ফ্রেম ইমেজ। এবং হ্যাঁ, এটাও খুব মানে এমন একটা জায়গায় এই জিনিসটা হয়ে আছে যে যেটা খুব একটা রিচ করা যায় না, তার ফলে দূর থেকে শাটার দিয়ে করা এই ছবিটা। হ্যাঁ, ডিফিকাল্ট পার্ট হচ্ছে এর লাইটিংটা, আলোর অংশটা, দিনের একটা পার্টিকুলার সময় এখানে আলোটা পড়ে, সেইটা মাথায় রেখে বাকি অংশটাকে কিছু না, শুধু প্লেন সিম্পল টর্চ দিয়ে আলো টালো দিয়ে ছবিটা করা। ছবিটা টর্চ দিয়ে করা এই কারণে যে আমার লক্ষ্য ছিল এই যে মাঝখানে যে হোলটা আছে সেই হোলের ভেতরের অংশটা আমি দেখাবো, ডার্ক রাখবো, সেই ভাবনা থেকে ছবিটাকে করা। এই তো এরকম প্রচুর ছবি দেখানো যায়। হ্যাঁ, আর কলমা ছবি এই ছবি তোলার সময় তোমার মানে কামড় খাওয়া বা ইয়ে সেটা হ্যাঁ, এই ছবিটা, হ্যাঁ, এটা কয়েকদিন আগে অনিকেত ফোন করেছিল, কথা বলছিলাম তখন, এই ছবি তুলতে গেলে তোমাকে এই কামড় খেতেই হবে, এই 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 অদ্ভুত এই একটা ইয়ে আছে এদের। এর পেন আগেও কিলার ইউজ আমি আরো ব্যাগে কয়েকটা, রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, পেন কিলার, একটু একটু আইস আইস প্যাক থাকলে ভালো হয়। হ্যাঁ,
তো সেইটা তো ওটা নেসেসিটি, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। তুমি একটা তুমি যে ছবিটা চাইছো সেই ছবিটার জন্য তুমি 5-7টা কামড় খেতেই পারো, হ্যাঁ, এমন কিছু অসুবিধা নেই। আবার এদেরই নেস্ট হয় একটু ডিফারেন্ট ওয়েতে নেস্ট হয়, যেমন এই ছবিটা, হ্যাঁ, এইটা স্পিসিস কিন্তু একই, ভেসপা অ্যাফিনিস। তো এরা এই নেস্টটা ডিফারেন্ট, এই নেস্টটাতে জায়গা কম, তার ফলে এখানে কম লোকজন নিয়ে এরা রয়েছে, আহ, প্রকোষ্ঠ কম। এইটা আবার তোমার একদম প্রপার ম্যাক্রো লেন্স দিয়ে তোলা, হ্যাঁ, একদম 90 mm ট্যামরন দিয়ে তোলা। উম, এই ছবিটা তোলার সময় যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমি আমি কোনটাকে রাখবো, অর্থাৎ আমার এই যে আহ, এই একটা স্ট্রাকচার যেটা নেচার একটা অদ্ভুত ভাবে তৈরি করেছে, দেখো একটা ওই তোমাকে যদি এটা মানে আমাকে তোমাকে যদি এটা তৈরি করে দিতে বলে মাটি দিয়ে এই কালার, আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট এটা করা। তো অথচ একটা ডিফারেন্ট ডিফারেন্ট মাটি নিয়ে এসে তার কালার এটার উপর রিফ্লেক্ট করছে, সেইটা একটা ছবি। এবং এখানে ওই স্পিসিসটা একই। এরই আরেকটা ছবি তুমি যদি দেখো, এটাও কিন্তু আনক্রপড ইমেজ, এটাও সেম, অর্থাৎ 46 মেগাপিক্সেল ইমেজ। তুমি এটাকে জুম করলে তাহলে বুঝতে পারবে এটা 90 mm ম্যাক্রো দিয়ে কাজগুলো করা। এখানে প্রধান বিষয় হচ্ছে লাইটটা, দুটো ফ্ল্যাশ, দুটো বা তিনটে টর্চ দিয়ে লাইট করে করা, হ্যাঁ। আহ, এরই আরো অনেক ভার্সন আমি তুলেছি, অনেক ছবি এর তুলেছি, হ্যাঁ। তারপরে এগুলো সবই কিন্তু ওই লকডাউন পিরিয়ডে তোলা, হ্যাঁ। ওই নাইট জার্নি আরেকটা ছবি আমি দেখাতে চাই, যে ছবিটা এইটা মৌসুমদা দেখেছে, হ্যাঁ, বানিয়ে তোমরা রয়েছো, এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইমেজ, হ্যাঁ, আমার লাইফের। কারণ নকটার্নাল একটা স্পিসিস, হ্যাঁ, তুমি যদি এর ফাইল ইনফোতে দেখো, হ্যাঁ, তাহলে এক সেকেন্ড, এখান থেকে দেখা যাবে। আমি যদি এর ডিটেইলে দেখি, প্রপার্টিজে দেখি, তাহলে এটা খুব ইন্টারেস্টিং পার্ট। সেটা হচ্ছে, হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে তো। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো এখানে নো ফ্ল্যাশ, হ্যাঁ, ফ্ল্যাশ মোডে নো ফ্ল্যাশ দেখা যাচ্ছে। ফ্ল্যাশ ছাড়া আমি এই ছবিটা করব কি করে? আহ, দূর থেকে টর্চ দিয়ে তাতে রুমাল জড়িয়ে করা, হ্যাঁ, এবং সেইটা যেহেতু নকটার্নাল, একে আমি ফ্ল্যাশ ইউজ করতে পারবো না, অথচ আমার একটা ডিম লাইট দরকার। আবার তার বেশি কাছে গেলেও সে হবে না, সে তো উড়ে যাবে, হ্যাঁ, তাহলে আমাকে সেখানে একটা ক্যামেরা বসিয়ে রাখতে হবে, অথচ লাইটটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তার সঙ্গে চাঁদটা দিতে হবে, চাঁদ তো তোমার জন্য একটা জায়গায় থেকে বসে থাকবে না, সে ক্রমশ মানে চেঞ্জ হচ্ছে প্রত্যেক তার জায়গা। 10 মিনিট অন্তর, হ্যাঁ, তার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ইনফ্যাক্ট আমি যখন শুরু করেছিলাম তখন চাঁদ ছিল এই নিচের যে কঞ্চিটা তারও নিচে, হ্যাঁ। ফাইনালি ছবিটা হয়েছে ওখানে, তারপরেও ছবি তুলেছি, কিন্তু সেখানে চাঁদ উপরে বেরিয়ে গেছে। আমি তো আর ওটাকে অ্যাডজাস্ট করতে পারছি না, কারণ ওটা একবার ওখানে করে রাখা আছে, তারপরে অ্যাডজাস্ট করতে গেলে পাখিটার ওই জায়গাতে থাকবে। তো ওই ছবিটা হয়তো মানে 4 দিন 5 দিনে সন্ধ্যাবেলা রাত্রি, প্রত্যেকদিন রাত্রি আমরা যেতাম, গিয়ে আমরা 9টা-ফটা পর্যন্ত থাকতাম, হ্যাঁ, একটা বাঁশ বাগানের মধ্যে। এবার তুমি যদি সেই রকম প্রিপারেশন নিতে পারো যে তুমি সকালবেলা গেলে, দুপুরবেলা একবার খেলে, আর বাকি আবার সেই রাত্রিবেলা 9টার সময় এলে, তার মধ্যে নিজেকে তুমি মশার জন্যই ছেড়ে দিলে, হ্যাঁ, হ্যাঁ, ভাবলে না কিছু হবে, তবে একমাত্র হয়তো ছবিটা হতে পারে, হ্যাঁ। এই সময় এটা লকডাউনের সময়ই তোলা। তো এইরকম বেশ কিছু ছবি আমি করেছি, হ্যাঁ। লকডাউন পিরিয়ডটা আমার কাছে যে বিরাট ইয়ে বলে মনে হচ্ছে তা নয়। তার মধ্যে আরো একটা ছবি যেটা, এটা বোধহয় মৌসুম দেখেনি। এইটা খুব ইন্টারেস্টিং একটা ইমেজ, একটা খুব সহজ সাবজেক্ট, যেটা বর্ষাকালে আমাদের কাছে এমন কিছু ব্যাপার না। স্কেলি ভেস্টেড মুনিয়া, তো সেখান থেকে করা। এটাও সিঙ্গেল ইমেজ। আমি বানিয়ে দিই বা এদের জন্য আমি উম, আহ, আরেকটা জিনিস দেখাতে পারি, যেটা আমার কাছে ওপেন করাই আছে। সেটা হচ্ছে যে একটা ইমেজে কতটা আহ, উম, কত সামান্য এডিটিং লাগে, হ্যাঁ, যেটা র ইমেজের সঙ্গে কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবে আর কি। তো এই ইমেজটা যদি আমি দেখি, আহ, আমার কাছে লাইট রুমটা ওপেন করা আছে। এই দিস ইজ দ্য raw file of this particular image.
এই র ফাইলটাতে, আর এইটা হচ্ছে অরিজিনাল ইমেজ। প্র্যাকটিক্যালি, হ্যাঁ প্র্যাকটিক্যালি জাস্ট তোমার শার্পনেস সামান্য বাড়ানো, হোয়াইট আর ব্ল্যাকটা অ্যাডজাস্ট করা, স্যাচুরেশন অ্যাডজাস্ট করা, বাস দ্যাটস ইট। বাকি আর কিছু নেই। দেখো এই এই অংশটা হচ্ছে সামান্য স্যাচুরেশন অ্যাডজাস্ট, না তোমার ওয়ার্ম করা আছে, হ্যাঁ বাকি সব সেম। মূল বিষয় হচ্ছে এটা যে আহ, এই এই ছবিটা যেরকম একটা খুব সহজ সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে রোজ যাচ্ছি, রোজ দেখছি, দেখার পরে মনে হলো যে এটাকে ডিফারেন্ট ওয়েতে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, তার জন্য ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ডে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোকে ইউজ করো, গাছগুলোকে ইউজ করো, করে একটা ছবি ভাবা, এবং আলটিমেটলি সেই ছবিটাকে ক্যামেরায় ফ্রেমে নিয়ে আসা। সবসময় যে হয় তা নয়, তবে হয়ে যায়। যদি এইরকম লকডাউনের মতো হাতে প্রচুর এনাফ সময় থাকে সময়। তাহলে হয়ে যায়। হ্যাঁ, যে কারণে আমি আমার আশেপাশে ছবি তুলতে বেশি পছন্দ করি। মানে এটা তুমি যদি ধরো এই স্পিসিসটা লাদাখে পাওয়া যেত, তাহলে তুমি তো লাদাখে গিয়ে ওখানে টানা 15 দিন থাকতে পারছো না, তাহলে তুমি ওখানে ছবিটা করতে পারতে না। আমি আশেপাশের স্পিসিসকে বেশি গুরুত্ব দিই এই কারণেই যে তুমি ডিফারেন্ট ইমেজ একমাত্র চারপাশের ইয়ে থেকেই করতে পারবে। হ্যাঁ, না হলে তুমি পারবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। না হ্যাঁ। কল্লোল দা, তোমাকে এই উম, কথার রেসপেক্টে জাস্ট মানে যেহেতু তোমার সাথে হুম, আগের দিনে অনেকক্ষণ এগুলো নিয়ে আড্ডা হচ্ছিল, তো সেই হুম, রেসপেক্টে জাস্ট যেটা আগের দিন কথা উঠলো না, যে ধরো আজকে যদি কারোর হাতে একটা ভালো লেন্স আসে বা কিছু আসে, তোমার যে হুম, ধরো মুনিয়ান ইয়ের যে আগের দিন মানে একটা নর্মাল কেউ কোনো ছবি যদি কেউ তুলে, সে হয়তো নর্মালি হ্যাঁ, তার একটা পোর্ট্রেট ইমেজ বা মানে পোর্ট্রেট ইমেজ তার ক্লোজ আপ বা এরকম কিছু তুলবে, বাট তুমি যে এইভাবে ভেবেছো যে ওটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ডকে নিয়ে, ব্যাকগ্রাউন্ডটাও তোমার এই সাবজেক্টের একটা পার্ট হয়ে গেছে বা ছবির পার্ট হয়ে গেছে এখানে, তো মানে এই একদম। জিনিসগুলো নিয়ে ভাবাটা কিভাবে তোমার বা কেন? ভাবাটা এই যে তোমায় বললাম যে তুমি যদি প্রথম কথা হচ্ছে তোমার ছবিটা তুলছো, ছবিটা তোলার পরে সেই ছবিটা ইট শুড বি এ ডিফারেন্ট ইমেজ। প্রথম কথা, ডিফারেন্ট ইমেজ কেন? যদি উম, অনেকের একটা ছবি তোলে, এই মুনিয়ার এই ছবি তুললো, আমি খুব খুশি হব, এবং তারপর আমি এই ছবিটা তোলার খুব একটা চেষ্টা করবো না যে ঠিক আছে আমি একটা ডিফারেন্ট ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করি। এই ডিফারেন্ট ওয়েতে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো বেশ কয়েকটা ভাবে। এক নম্বর হচ্ছে এর কোনো স্পেসিফিক নেচার তুমি দেখাও, অর্থাৎ ন্যাচারালিস্টিক মোমেন্ট আর কি। হ্যাঁ, একদম। ধরো ওই মুনিয়া সাপ সাপ ধরে খায়, কেউ জানে না, তুমি তাকে দেখালে, প্র্যাকটিক্যালি খায় না। তো তারপরে এক হচ্ছে ওটা, সেকেন্ড হচ্ছে তার হ্যাবিটেট কত ইন্টারেস্টিং সেটা তুমি দেখাতে পারো। যেরকম এই ভীমরুলের যে ছবিগুলোর ক্ষেত্রে আর কি, যে একটা ছোট্ট উম, উম, একটা ইনসেক্ট সে কত ইন্টারেস্টিং একটা নেস্ট বানাতে পারে, হ্যাঁ সেইটা তুমি লোককে দেখাও, ডিফারেন্ট ওয়েতে দেখাও। অথবা তুমি দেখাও একটা ছবি যাতে ভিজুয়ালি সেটা একটা আহ, ভীষণ রকম ডিফারেন্স ক্রিয়েট করে বাকি আরো যে 100টা ছবি তার আগে তুমি দেখেছো সেইটার উপর। তুমি এই যে ডিফারেন্সটা তৈরি করবে, সেই তৈরির জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এক হচ্ছে অনেক বছর ধরে তুমি কাজ করছো, তুমি বিভিন্ন রকমের ছবি দেখছো, কে কি ছবি আমরা সবকিছুতেই পড়া আছে। তুমি নিজে একটা এত বড় একটা ফটোগ্রাফি ইয়ে চালাও, স্কুল চালাও, তুমি নিজেও জানো যে আমাদের পড়া মানে ছবি দেখা। একদম। সেই প্রত্যেকটা ছবি দেখা, এবং ছবি দেখা মানে কি যে আমি জাস্ট ওই এক ক্লিক করে স্কিপ করে গেলাম তা নয়। ছবি দেখার মধ্যে যে ভালো ছবি, সেই ছবিটার সামনে দাঁড়িয়ে থাকা, মানে ওই অবজার্ভ ছবিটাকে নিয়ে করা। অনেকক্ষণ ভাবা। হ্যাঁ, অবজার্ভ করা যে এই ছবিটা কিভাবে করেছে, হ্যাঁ আমি হলে কি কি করতাম। এই এই করতে করতে তুমি যখন ছবি দেখতে থাকবে এক একটা স্পিসিসের, তখন তোমার মাথাতে সব ছবিগুলো ঘুরবে যে এই ছবিটা তোলা হয়ে গেছে, হ্যাঁ বাদ দিয়ে দিলে ক্রস দিয়ে দিলে, এই ছবিটা তোলা হয়ে গেছে ক্রস দিয়ে দিলে। যে তুমি নিজে কিছু করো, যে ছবিটা রয়ে যাবে একটা এক্সাম্পল হিসেবে, যে এক্সাম্পল হিসেবে রয়ে যাবে যে এই ছবিটা এই স্পিসিসের এই ছবিটা এইভাবে মানে একটা রিপ্রেজেন্ট করা আছে। ইন্সপিরেশন নেওয়া আর কি, ইন্সপিরেশন পাওয়া একটা। ইন্সপিরেশন নেওয়া, ইন্সপিরেশন পাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যখনই একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে রিপ্রেজেন্ট করো, আমি দেখেছি আমাদের, এক তো আমাদের একটা ভার্সেটাইল দেশ, দুর্দান্ত ইয়ে। আমি আমি যেরকম বলছি ডান্ডালার ইমেজের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ ডান্ডালার ইমেজ যখন ধরো এর আগেও তো প্রচুর হয়েছে, ধরো সিলাবাস থেকে দুর্দান্ত দুর্দান্ত ছবি, হ্যাঁ আমি নিজেও সেই সব ছবি দেখেছি। আহ, কিন্তু আমার নিজের ধারণা ছিল না গান্ডালার ফ্লক এইভাবে থাকে, মানে এত একটা মানে স্টানিংলি বিউটিফুল একটা ফ্লক, হুম। এটা একটা ফ্লকে
2000-3000 পাখি, তাদের ওড়ার আওয়াজ, সবকিছু। এইবার ওই ছবিটা ধরো যে আমি যখন সব ছবি, বেশিরভাগ ছবি ওই যে বললাম ইম্প্রোভাইজেশন, সেই সময় এসে তোমার মনে হবে যে তুমি ইনিশিয়ালি 8টা 10টা 20টা 100টা 200টা শট ওই কাছ থেকে নিলে, যে শট আগেকাল আগের ছবি তুমি দেখেছো, সেই তুমি তুলছো 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 তুলছো, তোমার মনে হচ্ছে যে না, এই ছবি তো তুমি ভিউ ফাইন্ডারে দেখছো, নিজের ডিসপ্লেতে দেখছো যে হ্যাঁ এই ছবিটা তো আমি আগে দেখেছি, এই ছবি আগে লোকে তুলে ফেলেছে। তখন তুমি কি করলে, তুমি ক্যামেরা ফ্যামেরা নিয়ে বরফের মধ্যে পেছোতে শুরু করলে, পিছিয়ে 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 যেখানে লোকে এগোয় তুমি পিছোবে, বা মানে উপরে উঠবে, নিজেকে চেঞ্জ যা করলে কিছু আর কি, মানে একটা করতে হবে, নিজেকে চেঞ্জ করো। কারণ ওখানে তুমি কি করছো, তুমি তোমার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করো, পজিশন চেঞ্জ করো, পশ্চার চেঞ্জ করো, লেন্স চেঞ্জ করো, হোয়াট এভার ইউ ক্যান, দিয়ে ফাইনালি একটা ছবি তোলো, যে ছবিটা তুমি নিজে আগে দেখোনি, তুমি নিজে আগে উম, কোথাও দেখোনি। অন্য কেউ তুলে থাকলে আলাদা কথা, তোমার মাথা থেকে বলবে যে এটা আমি ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করলাম। মানে শুধু আমি এবার এটা তারপর তার ভেবে রেজাল্ট কি হবে রেখেছি সেটা আগে পরের থেকে, ব্যাপার। স্টোরি বোর্ডটা বা হ্যাঁ, ইয়েটা আমার কাছে রেডি। হ্যাঁ, 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 একদম। এইবার সেটা যেটা হয়, যেটা অনেক সময় যেটা কনজারভেশনের ক্ষেত্রেও বা স্পিসিসের চেনার ক্ষেত্রেও এটা কিন্তু ভীষণভাবে কাজে লাগে। যেমন গান্ডালার ছবি, এর আগে আমার প্রচুর বিদেশি বন্ধু, তারা ওই ছবির পরে তখন আমার সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে এই পাখিটা ইন্টারেস্ট ফিল করে, যদিও চায়নাতে খুব পপুলার পাখি এটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাখিটা ভীষণ সুন্দর দেখতে। পাখিটার পোর্ট্রেট বলো বা এই ধরনের ছবি বেশিরভাগ দেখা যায়, হ্যাঁ। কিন্তু পাখিটার ফ্লক এত সুন্দর হয়, হ্যাঁ, সেইটাকে যদি দেখানো যায় তাহলে আহ, কিছুই নয়, তাহলে তার একটা অন্য মাত্রা থাকে, অন্য আঙ্গিক থাকে, হ্যাঁ, সেটা এই ছবিটা থেকে বোঝা যায়। এইরকম যা তুমি সহজে পাচ্ছ সেই সহজের দিকে যেও না। তুমি এই তোমার ইয়ের কথাই ধরো, এই নাইট জারে তো প্রচুর ছবি, নাইট জারে আমরা চেষ্টা করি কি, যে নাইট জার থাকবে, নাইট জার একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকবে, দূর থেকে আমি ছবিটা তুলে নেবো। কিন্তু দূর থেকে ছবিটা তুললে হবে, তুমি যখনই ভাববে যে আমার একটা ডিফারেন্ট একটা ছবি দরকার, তখন তোমার মনে হবে যে ঠিক আছে, তাহলে আমাকে স্ক্রল করতে হবে, তাহলে আমাকে ওর কাছে পৌঁছতে হবে। ইনিশিয়ালি আমাকে পাখিটাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। তুমি টানা 3 দিন কি 4 দিন তুমি যদি ওয়াচ করতে পারো শুধু, তখন তোমার হাতে ক্যামেরা নেই বা ক্যামেরা থাকলেও পাশে সরানো আছে, যে পাখিটা পার্টিকুলার কোন টাইমে এসে বসছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, স্কুলে গেলে কোন ব্যাগ নিয়ে যায়, তুমি সবকিছু জানছো, যেটা কোথাও কোনো বইতে লেখা নেই, কিচ্ছু লেখা নেই, তুমি নিজে জানছো, নিজে ওই 3 দিন 4 দিন 5 দিন 6 দিন জানতে 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 তারপরে তোমার ফাইনালি তুমি যেটা টেকনিকটা তোমার তখন মাথায় আসবে, যে এই তাহলে ওই 4টে নাগাদ বাইরে খাবার খেতে যায়, তাহলে আমি ওই 4টে 5-6 গিয়ে আমি ক্যামেরাটা ওখানে বসিয়ে দিয়ে আসতে পারি। তারপরে ওর খাবার খেতে ওর আধ ঘন্টা লাগে, ও তখন ফিরবে, তাহলে 4:30টার সময় এই লাইট থাকে, তাহলে এই লাইটে আমার এই সেটিংস মোটামুটি হতে পারে। এই ভাবনাটা, এটা তুমি একদিনে সঙ্গে সঙ্গে গিয়ে ছবি যে হয় না তা নয়, কিন্তু বেশিরভাগ ছবি তুমি যদি একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে চাও, তাহলে আমার মনে হয় না একদিনে খুব পসিবল। ইজি বিষয়টা। হ্যাঁ, যেরকম ফর এক্সাম্পল যে নেস্ট করে বেশ কিছু পাখি, যেরকম গিয়ে তাদের ছেড়ে দেয়, যেরকম ব্ল্যাক বেস্টেড ওয়েভার বা ব্ল্যাক বেস্টেড ওয়েভারের কেসটা কি, ওরা একটা নেস্ট যখন তৈরি শুরু করলো, তার আহ, কেউ একদিনের মধ্যেই ছেড়ে দিল, কেউ 7 দিন নেস্ট করার পর ছেড়ে দিল। আসলে ও ওর ফিমেলকে ইমপ্রেস করার জন্য নেস্টটা করছে। ওর ফিমেল ইমপ্রেস হলো না, ওর নেস্ট করার আর ওর জীবনে আর কোনো ইচ্ছা নেই, হ্যাঁ, যে দরকার নেই আমার নেস্ট ফেস থাকলো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তো তার ফলে ওই যে ছেড়ে রাখা নেস্ট গুলো, হ্যাঁ, কোনোটা ইনকমপ্লিট, কোনোটা কমপ্লিট, কোনোটা আমাদের দেখে মনে হচ্ছে কমপ্লিট, আসলে কমপ্লিট না। এই নেস্ট গুলো আহ, ওই অন্য যে পাখি, অর্থাৎ প্রিনিয়া, তারপরে সিলভার বিল, এই সমস্ত পাখির জন্য আর কি একটা রেস্টিং প্লেস, ওরা ওই একটু মজা পেয়ে যায়, 3-4টে গাছ নিয়ে এসে একসঙ্গে এরকম ভাবে জড়ো করে তার তলাতে নেস্টটা হয়, সেটাতে ওরা করে কি, ওটা একটা ওয়াইড স্পেস পায়, ওরা এখানে এসে বসে। এটা আমি লকডাউনের সময় মুনিয়ার ছবি তুলতে গিয়ে খেয়াল করলাম, যে এরা পার্টিকুলারলি ওই ওয়েভারের যে নেস্ট আছে, সেই নেস্ট ছেড়ে দেওয়া নেস্ট, যে নেস্টে ওয়েভার আর আসে না, ওর ধারে পাশে নেই, অনেকদিন আগে ছেড়ে দিয়েছে, কিন্তু ওরা ওখানে খেলাধুলো করতে পছন্দ করে। এই দেখাটাই দেখতে বা ওইটা ওয়াচ করতে, ওটা আমার লেগে গেল অনেকদিন, মানে 1 সপ্তাহ পরে বুঝতে পারলাম যে না, এটা তো এই জিনিসটা করে। সেইটা করে তারপরে চেষ্টা করা একটা ছবির জন্য, যে আমি একটা ছবি করব যাতে ওরা ওই যে নেস্ট গুলোকে ইউজ করছে সেই সেটা যাতে দেখানো যায়।
এক্স্যাক্টলি ওই ছবিটা হলো না, কিন্তু তাও তার কাছাকাছি পৌঁছতে 5 দিন লেগে গেল। এবার তুমি ওই 5 দিন ওই যে যাচ্ছ ওখানে, আহ, উম, আমি আরেকবার স্ক্রিনটা প্রেজেন্ট করি। হ্যাঁ শিওর। ওখানে যাচ্ছ, গিয়ে আহ, ওখানে বসে থাকছো, বসে থাকার পরে ওই একটা ছবির পিছনে আহ, দিয়ে বাড়ি চলে আসছো। তো এই এই করে 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 আলটিমেটলি তুমি দেখা যাবে যে 5-6 দিনের মধ্যে ছবিটা তুমি পেতেও পারো, নাও পেতে পারো। হ্যাঁ, এই ছবিটাও আনক্রপড ইমেজ, কোনো ক্রপ নেই। মানে যা ছিল সেই অবস্থায় ছবিটাকে তুলে এনে এখানে বসানো। প্রায় এডিট প্রায় নেই বললেই চলে, কারণ ছবিতে এডিট আর কি করবে? হ্যাঁ, যা করার সেটা করাই আছে। তোমরা যদি অরিজিনাল ফাইল দেখতে চাও তাহলে আমি অ্যাজ ইট ইজ দেখাতে পারি আর কি। আমি জানি না এটা, আই থিঙ্ক দিস ওয়ান, এটাই দিস ইজ দ্য অরিজিনাল ইমেজ। হ্যাঁ, তো জাস্ট এই একটু কালার কারেকশন। জাস্ট একটু কালার কারেকশন, হ্যাঁ, এই ছবিটাই দাঁড়ানো। এইটা এইটা আর একটা খুব বড় ব্যাপার হচ্ছে যে ক্রপিং। ক্রপিং এখনকার ইয়েতে, তুমি সেদিনকে আমাকে বলছিলে না যে এত বার্ড ফটোগ্রাফার, দেখো ক্রপিং নেই। ক্রপিং না থাকার জন্য এখানে মানে সুবিধাটা হচ্ছে কি, তুমি এর ডিটেলটা পাচ্ছ, যা খুশি তুমি করতে পারো আর কি। হ্যাঁ, মানে এটা এনিওয়ে, নিয়ে ইনফ্যাক্ট অন্য কোনো কম্পোজিশনেও যদি কেউ ভাবতে চায় সেটাও ভাবতে পারে। একদম অন্য 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 কম্পোজিশন তুমি ইচ্ছে করলেই ভাবতে পারো। হ্যাঁ, আহ, তো আমার বক্তব্য হচ্ছে সেটাই যে হ্যাঁ, তুমি বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যালো? হ্যাঁ, 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 হ্যাঁ। অডিবল। হুম, তো যেটা হচ্ছে যে একটা আহ, ছবির মধ্যে তাহলে আমাকে দেখতে হবে যে আমি একটা ডিফারেন্ট ওয়েতে ছবিটাকে রিপ্রেজেন্ট করবো, ডিফারেন্ট ওয়েতে ছবিটা ভাববো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ছবিটা ডিফারেন্ট ওয়েতে ভাবতে গিয়ে যেন এরকম না হয়ে যায় যে সেই ছবিটা প্রিন্টেবল কোয়ালিটি না থাকে। আমি যদি ফটোগ্রাফার হই, মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা স্ট্রিট ফটোগ্রাফার, হ্যাঁ, এইখানে এটা বলে দেওয়া খুব সহজ। হ্যাঁ, এটা অনেকটা আমার এই চুলদাড়ি রাখার মতো। হ্যাঁ, মানে খানিকটা বলতে পারো। হ্যাঁ, যে রেখে দেওয়া খুব সহজ, মেনটেন করা খুব মুশকিল। কারণ ফটোগ্রাফার শব্দটা জড়িয়ে আছে যখন, তাহলে আমার যে ওই উম, যে প্রোডাক্টটি আমি দিলাম, ডিমটা আমি পারলাম, অর্থাৎ এই ছবিটা হলো, এই ছবিটা প্রিন্টেবল হতে হবে, সেই ছবিটা কাজে লাগা হতে পারে, সেই ছবিটা আমার আমি আমি স্ক্রিনে, বড় স্ক্রিনে দেখাতে পারি, আমার কাগজে ছাপতে পারি, নিউজ পেপারে ছাপতে পারি, আমার দেয়ালে ম্যাগাজিন টাঙিয়ে কভার রাখতে হতে পারি, পারে, যে হ্যাঁ, কোনো কিছু। ম্যাগাজিন কভার হতে পারে, এনিথিং। হ্যাঁ, যদি আমার সেই জায়গাতে আমি না পৌঁছতে পারি, তাহলে আমি বলবো সেই ছবিটা আমার হয়নি। হ্যাঁ, তাহলে আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফার হচ্ছি না, আমি হচ্ছি যে ওই ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রামের জন্য একজন, আহ, ওটার জন্য ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ফটোগ্রাফার কিনা আমার সন্দেহ আছে। প্রবলেম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভুলটা আমাদের এখানে। একদম। আমি একটা ছবি, হ্যাঁ, একটা ছবি যখন আহ, উম, ওই বললাম যে আমি ডিফারেন্ট ওয়েতেও রিপ্রেজেন্ট করলাম, তারপরেও অনেকগুলো প্যারামিটার থেকে যায় যে আমার ছবিটা কোন কোয়ালিটির হলো, যে ছবিটাকে আমি প্রেজেন্ট করতে পারবো। এরপর বাকি ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করা মানে কি শুধু ফেসবুক দিয়ে রিপ্রেজেন্ট করা? তা কিন্তু নয়। ফেসবুক শুধু নয়, বাকি যে ফর্ম গুলো আছে, অর্থাৎ প্রিন্টিং বলো বা ডিজিটাল ফরম্যাট, সেইগুলোতে সেই ছবিটা কতটা লড়তে পারছে। যদি না লড়তে পারে, ছবিটা তখন হয়নি। তাহলে আমাকে আবার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে না? হবে না কেন? হবে, আমাকে আবার চেষ্টা করতে হবে। এই অর্থাৎ আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু অত সহজে আসার কথা নয়, কিন্তু আমাদের এখন খুব সহজে এসে যায় যখন আমরা দেখি যে আমি একটা ক্লিন ব্যাকগ্রাউন্ডে ছবি পেলাম, ওকে চলো ছবিটা আমি ফেসবুকে দিয়ে দিই, 500 লাইক, হ্যাঁ, ওকে, আমার গোল কমপ্লিট, আমি আর মুনিয়ার ছবি তুলবো না। হ্যাঁ, তো এইটা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, সমস্যা এখানে। এই না, মৌসুমদা কে, হ্যাঁ, হ্যাঁ বলো বলো আমরা বলো পাচ্ছি বলো। না। হ্যাঁ, আহ, মৌসুমদাকে আমরা ইয়েতে পাচ্ছি না, অনলাইনে পেলে কিছু কোয়েশ্চেন হয়তো পেতাম, বা মৌসুমদার অনেক এক্সপিরিয়েন্স আছে, সেইগুলো আমরা মৌসুমদা শেয়ার করতে পারতো আর কি। হ্যাঁ, বিষয়টা মৌসুমদার অডিও কোনো কারণে আসছেই না। অডিও আসছে না বা যাই হোক। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখো, তোমাদের নর্থ বেঙ্গলে যারা রয়েছে বহুদিন থেকে দুর্দান্ত কাজ করেছে। হ্যাঁ, মানে দারুণ। ইনফ্যাক্ট আমি বহু স্পিসিস, যে সমস্ত স্পিসিস গুলোর পরিচিতি হচ্ছে এখানকার তোমাদের জলপাইগুড়ি বা এই তৎসংলগ্ন এলাকার মানুষদের কাজকর্ম। হ্যাঁ, তারা প্র্যাকটিক্যালি আমরা সাউথ বেঙ্গলের লোকজন ছবি তুলতে আসি, কিন্তু
নর্থ বেঙ্গলের লোকেরা মানে কনজারভেশন, যেহেতু তারা নেচারের মধ্যে থাকে, কনজারভেশনটাকে ভীষণ ভাবে সামনে এগিয়ে রেখেছে আর কি। এবং তারা এত দিন ধরে এই যে ফটোগ্রাফিটা করে আসছে, ফটোগ্রাফি মানে শুধু ফটোগ্রাফি না, পাহাড়ে গিয়ে বাইকে করে করেছে, দেখি এদের ডেডিকেশন নিয়ে কিছু বলার নেই। এই ডেডিকেশন আমাদের থাকলে আমরা অনেক কিছু করে ফেলতাম। তো সেই জায়গা থেকে নর্থ বেঙ্গলের যারা, যে সমস্ত আমার দাদারা রয়েছে, ভাইরা রয়েছে, তাদেরকে মানে হ্যাটস অফ। তাদের আমি যদি কিছুমাত্র ছবির কিছু শিখে থাকি, তার মধ্যে অনেকখানি অবদান কিন্তু এই মানুষগুলোর, এই কমিউনিটিটার আছে, এই নর্থ বেঙ্গলের এই কমিউনিটিটার আছে। এর জন্য আমার মানে ভীষণ তাদের প্রতি একটা মারাত্মক রকম রেসপেক্ট আছে। ওই জন্য কখনো কেউ এই বিষয়ে কখনো আমাকে ডাকলে বা কিছু বলে, নর্থ বেঙ্গল ডাকলে আমি সবসময় আগে আছি। না না, সে নর্থ বেঙ্গল তোমাকে অলওয়েজ ডাকেও ইনফ্যাক্ট। তো নর্থ বেঙ্গলের একদম লোকরাও ইনফ্যাক্ট সবাই তোমাকে ডাকে। তো এই রিগার্ডসে তোমাকে যেগুলো বলছি আর কি, ধরো আজকে একটা ছবিকে, মানে একটা সিম্পল ছবিকে হয়তো তুমি তোমার বাড়ির বাগানে বসে ছবিটা করছো, লাইক কোনো একটা ছবি, সে সিম্পল কোনো একটা ছবি, সেই ছবিটাকে অন্য কোনোভাবে ভাবতে গিয়ে হয়তো মানে আমরা সবাই ক্যামেরায় ফিল্টার ইউজ করছি, সেই ফিল্টারটাকে কি কিভাবে ইউজ করা যায়, বা কি কিভাবে ক্রিয়েটিভ ভাবে আরো অনেক কিছু একটা সিম্পল নিজের গ্যাজেটটাকে মডিফাই করা যায়, সেগুলো নিয়েও যদি কিছু বলতে পারো দাদা। দেখো, এটা নিয়ে তো বলাই যায়, এদের বললে বহু। তবে একটা জিনিস কি বলতো, এটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফে তুমি বাড়িতে বসে কিছু করতে পারবে না। মানে বাড়িতে বসে তুমি শেখাতেও পারবে না, বোঝাতেও পারবে না। তুমি নিজে একদম। অনলাইনে তুমি বুঝছো, তোমার পক্ষে। কারণ একটা পার্টিকুলার স্পিসিস, তার কালার, একটা জায়গা, তার ব্যাকগ্রাউন্ডের কালার, যেখানে গেছো সেখানে লাইটের ইন্টেন্সিটি, এই তিনটে জিনিস ভীষণভাবে ডিপেন্ড করে। তো এই তিনটের ওপর ডিপেন্ড করে তোমাকে বাকি যে প্যারামিটার গুলো আছে সেগুলো একটা 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 করে সাজাতে হবে। এটা বেশিরভাগ সময় আমার ক্ষেত্রে একদিনে হয়। উম, আমার ক্ষেত্রে হয়তো আমার বুদ্ধিশুদ্ধি একটু কম আছে বলি, একদিনে তো হয়ই না। অনেক সময় একবারে হয় না, কখনো এক বছরে হয় না, কখনো 5-6 বছরেও হয় না, এরকম। তার ফলে কন্টিনিউ থিঙ্কিং যে আমি এই পাখিটা আমি দেখেছি, উম, সিকিমে দেখেছি, একটা স্পেসিফিক জায়গা, এই রকম দেখতে, এই তার কালার, এই ব্যাকগ্রাউন্ডে থাকে। ছবি তুলে নিয়ে এলাম, বাড়িতে এসে দেখলাম, দেখার পর আমার মনে হচ্ছে আরে এই পাখিটা ডান দিকে একটা কুয়ো আছে, সেইখানে গিয়ে যখন বসে, আমি সেইটা আই শুড ট্রাই দ্যাট, ওখানে আমার একটা ক্যামেরা রাখা রাখা থাকুক, সেটা আমি পরে অন্যভাবে চেষ্টা করব। এইটা যেটা হয় আর কি, এই কন্টিনিউ না হওয়ার যে একটা তাড়িয়ে বেড়ানো, সেইটা চলতেই থাকে। যেটার জন্য বলতে পারো যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ট্রাই করে যাওয়া। তুমি যে বললে যে ক্যামেরাকে, লেন্সকে নিয়ে চিন্তা ভাবনা করা, এই চিন্তা ভাবনাটা বেশিরভাগ লোকজন করে না। তাদের কাছে মনে হয়েছে যে মানে কাউকে ছোট করছি না, হ্যাঁ, আহ, অন্তত আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমি যদি আমার ক্যামেরা লেন্স, যেটা আমার কাছে এক্সিস্টিং রয়েছে, যে কটা, যেটা বা যে কটা আর কি, একটা 50 mm লেন্সও একটা একটা দারুণ লেন্স, খুবই ভালো লেন্স। দামটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, দামটা কোনো ফ্যাক্টর না। 18-55 লেন্স দিয়েও আমি অনেক ছবি তুলেছি, মানে এখনো তুলি। সেটা হচ্ছে যে সেইটাকে আমি ভালো করে জানি কিনা। আমার একটা দামি ক্যামেরা আছে, সেই দামি ক্যামেরার যে টোটাল ইয়েটা, কি বলে, ফাংশনস গুলো, ফাংশনস এই গুলো ফাংশনস সব। গুলো আমি জানি কিনা। আমি যদি জানি, তা থেকেই কিন্তু অনেক কিছু করতে পারি। যেরকম আমি তোমাকে বললাম যে একটা, তার জন্য তোমাকে ট্র্যাপ ক্যামেরার জন্য অত টাকা তুমি প্রথমেই খরচা করবে কেন? তুমি যেটা ল্যান্ডস্কেপের জন্য যেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে যে একটা ছবি, তারপরে আমি আমি সেট করে দিলাম, 1 মিনিট, 1 মিনিটে 3টে ছবি উঠবে, সেই রকম ভাবে 1 ঘন্টা সেট করলাম, রেখে দিয়েছো। ক্যামেরার মধ্যে ওয়াইফাই আছে, অনেকের ক্যামেরার মধ্যে ওয়াইফাইটা কিভাবে আমি আমি কি কি ইউটিলাইজ। গ্যাজেটের সঙ্গে কানেক্ট করতে পারি, এই এই সব কিছু টোটাল জিনিসটাকে যদি আমি দেখি, ইউজ করি, তাহলে আমার মনে হয় যে আমার অনেক কিছু আমি যেটা আমাদের হাতে একটা বড় জায়গা খুলে যাবে, একটা উইন্ডো, একটা বলতে পারো, সেটা খুলে যাবে, যেটা আমাদের কাছে আগে ছিল না। যেরকম আমি বলতে পারি যে কিছু ছবি, হুম। আহ, আরেকটা বিষয় যেটা, যেটা হচ্ছে এইটা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, 1 সেকেন্ড, আমি আমার
এটা চেঞ্জ করে ওয়াইফাই করে নিই, কারণ আমার ডেলি এটা কথা শোনা যাচ্ছে? একদম ওকে, দাদা, একদম একদম। ওকে। এই ছবিটা দেখো, হ্যাঁ, হুম। তোমার কাছে ক্যামেরা, লেন্স সবকিছু আছে, তারপরেও তোমার কাছে যেটা নেই সেটা হচ্ছে যে তুমি ব্যাকগ্রাউন্ড পাচ্ছ না, তোমার প্রপার লাইট পাচ্ছ না। এটা নর্থ বেঙ্গল থেকে তোলা, সেখানে স্কারলেট ফিঞ্চ, হ্যাঁ, তো যারা রয়েছে তারাও ছবি তুলছে আমার সঙ্গে অনেকে। কারণ বিষয়টা হচ্ছে অনেকেই এই ছবিটার জন্য ওয়েট করছে যে এই ফিঞ্চ কখন নিচে নামবে, একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে তাকে পাবো, তারপর তার ছবিটা তুলবো। তো আমি খুঁজছি যে এরকম একটা ফাঁকা টাকা গাছে বসুক, হ্যাঁ, যেখানে যত ওপরে যায় যাক। কারণ আমার আমি একটা হাইকি ইমেজ এটাকে নিয়ে করবো, এই কারণে স্ট্রাইকিং রেড একটা কালার রয়েছে, হ্যাঁ, এবং এটাও প্রায় ফুল ফ্রেম ইমেজ আর কি, অল্প 20% হয়তো ক্রপ করা। এই ছবিটা, এই ধরনের ছবিগুলো, যে ছবিগুলোতে যেখানে কোনো ছবি নেই, ফটোগ্রাফার বেশিরভাগ ক্ষেত্রে বলবে যে আমি ক্যামেরা গুটিয়ে পাশে রেখে দেবো, সেইখান থেকে ছবিগুলো কিন্তু বার করে আনতে হবে। তবেই তুমি যেখানেই যাবে, বললাম বাড়ির বাইরে তুমি যদি হাঁটো সেখানে ছবি পাবে, তুমি নর্থ বেঙ্গলের রাস্তা দিয়ে হাঁটো সেখানে ছবি পাবে। এটা খুব সহজ ইমেজ, এখানে এটাতে কোনো ছবিই নেই, কিছুই ছবি না, এটা জাস্ট দুটো বুলবুল, হ্যাঁ, কিছু না, ছবিটা হয়তো কোনো দামই নেই, হ্যাঁ, তাও তুমি শুধু বসে থাকবে কেন, ছবিটা তুলবে, হ্যাঁ, তোলো। একটা সিম্পল ইমেজ, এখানেও ধরো সেই হাইকি ইমেজ হিসেবেই কাজে লাগানো, হাইকি কাজ করো, লোকি করো, ডিফারেন্ট যে সেগমেন্ট আছে ছবি, সেইগুলো নিয়ে একটা ভাবনা জিনিসকে চিন্তা নিয়ে করো। অন্যভাবে ভাবা, প্রেজেন্ট করা, একদম লাইটিংটা একদম। চেঞ্জ করা। তার ফলে কি হবে, হ্যাঁ, কারণ ওয়াইল্ড লাইফ তো তোমার কথা শুনবে না, অনেক সময় ওয়াইল্ড লাইফে তুমি তোমার সুটেবল জায়গাটা পাচ্ছ না, তখন তুমি ছবিটা করে ফেলছো, হ্যাঁ। এই ছবিটার ক্ষেত্রে তুমি দেখো, এই ছবিটা আগের দিনকে আমি তোমাকে এটার র ফাইলটাও দেখাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ একটা হ্যাঁ। একদম অ্যাজ ইট ইজ ছবিটার মধ্যে প্রায় তফাৎ নেই বললেই চলে, হ্যাঁ, যা ড্রতে যা আছে এখানেও তাই আছে, একই ছবি। এই ছবিটা প্র্যাকটিক্যালি হাইকি ইমেজ করার সময় এই অংশটা, অর্থাৎ যেখানটাতে গাছ টাছ গুলো রয়েছে সেই অংশটা ভীষণ রকম শেডের মধ্যে আছে, তার ফলে এটা অটোমেটিক্যালি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট চলে আসছে। ওটা এখানে একটা হয়ে যাওয়া ছবি আর কি, হ্যাঁ, বলতে পারো অনেক ছবি হয়ে যায়, কিন্তু অনেক ছবির ক্ষেত্রে তোমাকে ইম্প্রোভাইজ করতে হয়। এই ছবিটা যেরকম, এই ছবিটা আগেও দেখেছে, মুস্তাফা দেখেছে, বাণীদিরাও দেখেছে, তবু আমি এই ছবিটা দেখাই এই কারণে, যেটা হচ্ছে আরেকটা বিষয়, এই ছবিটা দেখানোর কারণ হচ্ছে পড়াশুনো। বন্দা, একজন যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সে হয়, শুধু তাই না, যে কোনো স্ট্রিট ফটোগ্রাফারের ক্ষেত্রে, যে কোনো ফটোগ্রাফারের ক্ষেত্রে যদি সে ফটোগ্রাফার হতে চায়, তাকে প্রথমে পড়াশোনা করতে হবে, তাকে জানতে হবে, বন্দা তুমি তাকে তোমার অডিও বা প্রত্যেকটা স্পিসিস কিছু যেটা আসছে না, যেটা যে হ্যাঁ ছবি তুলছে তুমি সেটা নিয়ে সে তখন সেই মুহূর্তে জানতে না পারলেও তাকে এসে জানতে হবে, এটা নিয়ে পড়তে হবে, ইন্টারেস্ট থাকতে হবে অল টাইম। বুঝতে ইটস নট পারছি না লাইক যে তুমি আমি ছবি তুলে গিয়ে আমি শুধু স্পিসিসটার তোমার নাম যে জানলাম, হেডফোনটা ছবিটা আছে তুলে নিয়ে হেডফোনটা সেখানে বাদ ছেড়ে দিলাম, দিয়ে তুমি একবার ট্রাই বেসিক্যালি করে লাইক দেখো, তা না। দরকার পড়লে। তার আগে কে সেই স্পিসটা নিয়ে কাজ ও করেছে, এখন সেটা ল্যাপটপে, কনজারভেশন স্ট্যাটাস কি, তুমি সেটা মোবাইল থেকে ঢোকো, তো মোবাইল থেকে ঢোকো সিগনিফিকেন্টলি ল্যাপ। কোথায় কোথায় পাওয়া যায়, কোন সময় ব্লুম হয়, এই এই ক্ষেত্রে, ও যেমন এই ছবিটার ক্ষেত্রে এই পাখিটার থেকে গাছটা অনেক বেশি আচ্ছা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, গাছটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই ঠিক কারণে, ঠিক। গাছটা একটা এন্ডেঞ্জার স্পিসিস, পাখিটা না। সেই জন্য এই গাছটার পুরো ছবিটা আমি নেওয়ার চেষ্টা করছি। এটাও আনক্রপড ইমেজ, কোনো কোনো সন্দেহ নেই, শুধু এইটুকু অংশকে আমি যদি কেটে নিই, কেটে আমি ফুলটাকে রিপ্রেজেন্ট করি, তাহলেও ছবিটা একটা টেক্সচার ছবিটা দিয়েও দাঁড়ায়। ছবিটা বার হয়ে যায়, একদম একটা একদম একদম, তুমি টেক্সচার যে ওরিয়েন্ট। কোনো ফুল নাও, এই টোটাল ফ্রেম তোমার হাতে একটা ছবি আছে, যে ছবিটার মধ্যে তুমি বললে যে আমার এই ছবিটার মধ্যে আমার ধারণা মোটামুটি 200 ফুল আছে, এই 200 ফুলের মধ্যে আপনি যে কোনো একটা ফুলকে চুজ করুন, চুজ করে আপনি সেটাকে কেটে নিন, কেটে আপনি প্রিন্ট করুন, ছবিটা আপনার হবে। এই কনফিডেন্সটা তোমার যদি থাকে, তাহলে জানো বছরে একটা ছবি তোলো না সেরকম, তাতেই হবে, কিচ্ছু অসুবিধা নেই। 50টা ছবি দিয়ে তোমাকে ফেসবুক ভর্তি করতে হবে না, একটা ছবি ওরকম তোলো, ঠিক। তাহলে কিছু লাগবে না। এই ছবিটা যেমন জাপানিজ অ্যাপ্রিকটের ছবি, এগুলো অ্যাকচুয়ালি গাছের ছবি, এগুলো কিন্তু ফুলের ছবি নয়, হ্যাঁ, এগুলো কিছুদিন আগে আমি সিকিমে ঘুরছিলাম, তখন ছবিটা আমি পাই, অনেক দূর থেকে নেওয়া, যদিও তো এটা ওই কাছে গিয়ে ওখানে উঠে শুধু পাখিটার ক্লোজ ছবি নিলে সেই ছবিটার কোনোদিন সেই ইম্প্যাক্টটাই থাকবে না। এবং ফুলে ভরা একটা জাপানিজ অ্যাপ্রিকট, এটা আমার ব্যক্তিগত, আমার নিজের জন্যও খানিকটা এই ছবিগুলো তোলা, যখন আমি ধরো এই এই ছবিটার কথা ভাবি, তখন আমি ভাবি যে আমি ওই জায়গায় আছি, আমার সঙ্গে কে আছে, যে ছিল তার সঙ্গে
যারা আছে ওখানকার লোকজন, সবারকে নিয়ে সেই মুহূর্তটা আমার মনে থাকে, হ্যাঁ, যে যদি এই ছবিগুলো আমার সঙ্গে থাকে আর কি। যদি শুধু বাকিটার ছবি থাকে অনেক সময় সেটা অতটা সিগনিফিকেন্ট হয় না আর কি। এই ছবিটা যেরকম ধরো একটা ইভিনিং এর ছবি, তখন বড় চারদিকে বরফ, হোয়াইট থ্রোটেড ডিপারের ছবি, আহ, এমন কিছু গুরুত্বপূর্ণ ছবি নয়, কিন্তু এই লাইটটার সঙ্গে ওর কন্ট্রাস্টের ইমেজটা তুমি করো, ক্লোজ রেঞ্জে ছবিটা করবে কেন তুমি? এই ছবিটা জনাবকে যেমন বলো একটু এটাও আস্তে ফুল ফ্রেম কথা ইমেজ, বলতে, জাস্ট আমি ওপর অনলাইনে দিকে আছি হয়তো লাইভে। 5%, নিচের দিকে 5% কাটা, এরকম ছবিটাকে একটা শেপের দেওয়া যায়। অসাধারণ ছবি এটা। এটা একটা বরফের মধ্যে তোমার হিমালয়ান বাজারের উড়ে যাওয়া। এবার এটাকে জুম করতে থাকো, জুম করতে গেলে আলটিমেটলি ছবিটা তোমার এ এ কিন্তু থাকবে। তুমি যদি এই অবস্থাতেও কেটে দাও তাহলে ছবিটা প্রিন্টেবল থাকবে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে সেটা যে তুমি অনেকে আবার এরকম আছে যে ছবিটা তুলে ফেলার পর বুঝতে পারে না যে ছবিটাকে কিভাবে আমি ফ্রেম করব। হ্যাঁ, যদি কিছু না বুঝতে পারেন তাহলে চেষ্টা করবেন যে যতটা কম ক্রপ করা যায়, হ্যাঁ, তাহলেও ছবিটা অনেকটা দাঁড়াবে। খানিকটা ওই ধরনের ইমেজই। হ্যাঁ, কি একটা আওয়াজ হচ্ছে, রেডিও চলার মতো, যাই হোক। একটা, হ্যাঁ, এক সেকেন্ড, এটা বানিদি বা মৌসুমদা, বানিদি একটু যদি মিউট করে দাও খুব ভালো হয় নিজেকে। উম, এই ছবিটা যেরকম আর টেক্সচারের ছবি, আমার এখনো এখানে আসছে কি হাঁসগুলো, কল্লোলদা? না আসছে না। আমার এখানে হাঁসগুলো ইম্পর্টেন্ট নয় খুব একটা, মানে ছবির ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে, হ্যাঁ, ছবিটা হাতে আঁকলে যেরকম হয় সেই রকম দাঁড়াচ্ছে, প্লেন অ্যান্ড সিম্পল, একটা খুব সাধারণ ছবি, ক্যামেরা তুলে মারা নয়, ওই একটু লো লাইটে তোলা, একটা দুটো ডিফারেন্ট স্পিসিস আছে, এখানে একটা ডিফারেন্ট স্পিসিস আছে, এখানে দুটো ডিফারেন্ট স্পিসিস আছে। এই যে তোমাকে আমি বললাম যে তাকে আইদার তুমি তার অদ্ভুত নেচার দেখাও অথবা ইন্টারেস্টিং হ্যাবিটেট দেখাও। দেখো একটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা হ্যাবিটেট, যে হ্যাবিটেটে ওই সময় অর্থাৎ উইন্টারে যেখানে -15 ডিগ্রি টেম্পারেচার, সেখানে রাডি সেলটাকে খেয়ে দিয়ে কাজ নিয়ে ওখানে ঘুরছে, সে তার থেকে বেশি নয়, যদি একদিনের ওড়ার ডিস্টেন্স সে নেমে আসতে পারে তাহলে অনেক ভালো weather। রিল্যাক্স ওয়েতে সে থাকতে পারবে। হ্যাঁ, ভালো ওয়েদার, খাবার অনেক বেশি, তাও সে ওখানে পড়ে আছে কেন? হ্যাঁ, ব্রিডিং সিজন নয়, কিছুই নয়, তা কেন পড়ে আছে? হ্যাঁ, আমরা কত কিছু জানি না। আর তোমার ছবি সবকিছু রিপ্রেজেন্ট করবে। একটা ছবি, সেই ছবি তোমাকে দেখাবে, খানিকটা আর্টিস্টিক ফর্ম থাকবে, তার মধ্যে একটা অদ্ভুত হ্যাবিটেট থাকবে, তার মধ্যে ফাইনালি একটা জিজ্ঞাসা থাকবে। জিজ্ঞাসাটা কি অনেক ভাবে হতে পারে। এক হচ্ছে তুমি কিভাবে ছবিটা তুললে, হ্যাঁ, দুই হচ্ছে ওই ঠান্ডায় তুমি, তোমার কষ্ট হয়েছিল কিনা, হ্যাঁ না তা না, তোমার কাছে কি কি সেটিংস যে তুমি এই লাইটে এই ছবিটা তুললে, হ্যাঁ, বিকেল 6টা 6:30টার সময়, হ্যাঁ, কিভাবে তুললে। অথবা থাকতে পারে যে ব্যাকগ্রাউন্ড কিভাবে করলে, হ্যাঁ, এই এই হাঁস ওই সময় করে কি, হ্যাঁ, সেই ফাইনালি একটা যদি জিজ্ঞাসা থাকে তাহলে লোকজন আবার ছবিটার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারে। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে মানে ছবিটা নিয়ে সে ইটস ভেরি পরেও ইম্পর্টেন্ট, যে ভাবতে পারে, ভিউয়ার হয়তো পরেও সে ছবি। ভাবতে পারে, হ্যাঁ, তোমার তোমার ছবির মধ্যে কি ভাবনার এলিমেন্ট আছে কি নেই, হ্যাঁ, এইটা তোমার ছবির ফেথ, অর্থাৎ তোমার ছবির ডেস্টিনিকে খানিকটা ডিফাইন করে, কেমন? এটা একটা ইমেজ আমার খুব বলতে পারো যে একটা অদ্ভুত ইমেজ। এটা দক্ষিণ ভারতে আমি প্রসূন, সুব্রতদা, কৌশিকেরা সব আমরা গেছি ওখানে, মুন্নারের ওখানে, উম, কুন্নুর কুন্নুরের ওইদিকে একটা সিম পার্কে তোলা ছবি, সিম পার্ক থেকে করা ছবি। তো যখন এখানে ছবিটা হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি এটা এই নাটহাচের ছবিটা, হ্যাঁ, তখন ও গাছের ধারে আসবে, ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে সবাই, আমি ও সেটাই হয়তো প্রেফার করব। কিন্তু এই ক্ষেত্রে আমি, ও যখন এই গাছের ছালটার ওপর আসছে, গাছের ছালটা এত ইন্টারেস্টিং, তখন আমার মনে হচ্ছে, তখন এই যে ছবির যে পুরোনো কনসেপ্ট যে পাখির চোখ দেখা যেতে হবে, নাহলে হবে না, এর চোখ দেখা যাচ্ছে না, কিছু নেই, মাথার ওপর যে দুটো দেখা যাচ্ছে ওই দুটো চোখ নয়, কিন্তু ওই দুটো অ্যাকচুয়ালি ওর দুটো দাগ, হ্যাঁ, যে কালো অংশের দাগটা থাকে সেইটা, হ্যালোইন টাইপের একটা কিছু দেখতে দেখতে হয়ে যাচ্ছে। তো যা কিছু আমরা জানি, অর্থাৎ যা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে তুমি কিভাবে মোল্ড করতে পারছো, কিভাবে ভাঙতে পারছো, সেইটার ওপর তুমি ডিপেন্ড করে আছে। এভরিডে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কনসেপ্ট। এইটা যেমন একটা গোপ্রো অসাধারণ। দিয়ে তোলা ছবি, কিছুদিন আগে আমরা আমার দুই বন্ধুর সাথে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, বাংলা জুড়িতে। তো ওখানে জাস্ট জল, তুমি নৌকোর নিচে জল, তুমি জলের ওপরে তুমি ওই ইয়েটাকে রেখে দিয়েছো, জাস্ট জল লাগছে, তাতে গোপ্রোতে জল লাগলে কিছু অসুবিধা নেই, হ্যাঁ,
তো সেখানে এইবার যেহেতু ওরা ধরো ওই ওই লেভেলটাতে না বেশি, ওই লেভেলটা যেই অ্যাকোয়ার করছো তুমি, তখনই একটা ফিশাই এফেক্ট চলে আসছে। হ্যাঁ, তো তার মধ্যে বাকিগুলো খেয়ে নি। মানে ছবিটা দেখতেও ভালো লাগছে, কারণ মানে নর্মালি সাধারণত হ্যাঁ, সবাই কেউ এই চোখে এই ছবিটাকে দেখছে না। সবাই হয়তো দেখছে ঠিক ঠিক মানে ঠিক একদম ঠিক। হরাইজন্টাল লাইনটা স্ট্রেট এই, কিন্তু তোমার এই ছবিটার ক্ষেত্রে একটু অন্য মানে মানে অন্য কিছু ভাবতে হচ্ছে, তো সেই জন্য আরো বেশি অ্যাট্রাক্ট করছে বা ছবিটাতে থাকছে বেশি সংখ্যক লোকে। হ্যালো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, না হ্যাঁ তোমার হাত দেখা হ্যাঁ, যাচ্ছিল। ওকে ওকে ওকে, হ্যাঁ না, হ্যাঁ ওকে। না, ওটা জাস্ট একটা ফোন এসেছিল বলে আমার কাটতে হলো। হ্যাঁ, ও তো আচ্ছা এইটা আচ্ছা। আহ, আহ, শুনতে পাচ্ছ তো? এটা হ্যাঁ কি ওয়াইড হ্যালো? অ্যাঙ্গেল লেন্স ছিল না? না, এটা হ্যাঁ, এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সই তোলা, এটা বললাম তোমার এটা ওয়াইড গোপ্রোতে অ্যাঙ্গেল তোলা। লেন্স ছিল। হ্যাঁ, এটা গোপ্রো যে অ্যাকশন ক্যামেরা আছে না, হ্যাঁ ওই ওতে তোলা এটা। হ্যাঁ, আহ, এটা বেশি না, 12 মেগাপিক্সেল একটা ইমেজ। হ্যাঁ, ওকে, কোনো ব্যাপার না, তুমি 12 মেগাপিক্সেল ইমেজই ফুল ইয়েতে দাও না। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো, এটা দেখো, নর্থ বেঙ্গল, একটা সিম্পল ইমেজ, কিছু অসুবিধা নেই, কিছুদিন আগে তোলা কোরাল ফ্লাওয়ার। হ্যাঁ, জাস্ট ওপর দিকে খানিকটা ক্রপ করা, এইটা যেরকম তোমাদের গাজলডোবা থেকে করা, কি দেখেছো ছবিটা? হ্যাঁ, এই ছবিটা দেখো, এই ছবিটা পাওয়ার ক্ষেত্রে এটা ওই যে বললাম যে এটা তুমি তাদের ইন্টারেস্টিং বিহেভিয়ার দেখাও। আহ, এইটা ছবিটা দেখানোর কিছু নেই, এই ছবিটা কপাল ভালো বলে পেয়ে যাও। হ্যাঁ, এই দুটোর যে ফোকাস ফ্রেম সেটা একই রয়েছে বলে ছবিটা এসছে, নাহলে তাও সেকেন্ড ইয়েটাতে আস্তে আস্তে অফ ফোকাসের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এই ছবিগুলোর ক্ষেত্রে অনেক সময় লাক ফেভার না করলে চট করে হয় না, নিচের দিকটা যেরকম এই ছবিটা বেশ খানিকটা ক্রপও করে দেওয়া আছে। হ্যাঁ, সেই জন্য প্রায় 40% ক্রপ, তাছাড়া এটাকে ম্যানেজ করা যায়নি। হ্যাঁ, এটা অন্য কোনো ছবি হলে আমি হয়তো ছবিটা অতটা ক্রপ করার পর ছবিটা রাখতাম না, কিন্তু যেহেতু এই ছবিটা বারবার পাওয়া একটু মুশকিল, সেই জন্য ছবিটাকে রাখা। হ্যাঁ, আর কিছু না। তো এই ধরনের ছবি যেগুলো আমরা পেতে পারি, পাওয়ার একটা পসিবিলিটি থাকছে, আবার মিসও হতে পারে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ছবিগুলো ওই জায়গাতে গেলেই পাবো, এই পার্টিকুলার ইমেজটা দেখো। হ্যাঁ, এটা জোনাক একটু কুকুরটাকে হোয়াই ডোন্ট লাঠি গেট স্টার্ট। ইয়ে হ্যাঁ, মারিস এটা তো, এখানে লোকে নট আ ইয়ে ভেরি করতেছে, ইজি কুকুরের আওয়াজ পাচ্ছি। স্পিসিস, এটা ভালো স্পিসিস, রেড স্টারের। সেইটা ওরা ওড়াউড়ি করছে, যেখানে প্রচুর বরফ রয়েছে, বরফের সময় ওদের হ্যাবিটেটটা ওই রকম হয়ে যায় আর কি। হ্যাঁ, সেটা একটা ব- কিছু না, এটাকে এটাকে এটা 850 তুলেছে, এটাকে জুম ফুম করে সাপ একটা ইমেজ দেওয়াই যেতে পারতো। হ্যাঁ, কিন্তু তাহলে কি হবে, এই যে এইরকম একটা অদ্ভুত সুন্দর হ্যাবিটেটে থাকে, সেই হ্যাবিটেটটা দেখানোটা যাবে না। তার ফলে লোকে ইন্টারেস্ট ফিল করবে না যে এত সুন্দর একটা হ্যাবিটেটে থাকে পাখিটা। এইটা আমার কাছে খুব ইয়ে, যে এটা খুব দামি, যে এই বিষয়টা দেখাতে হয়। এটা যেরকম কিছুদিন আগে তোমাকে দেখাচ্ছিলাম, হুম হুম। এটা ছবি হিসেবে এমন কিছু না, কিন্তু আমার কাছে ছবিটা খুব ইন্টারেস্টিং ছবি এই জন্য যে প্রজাপতিটা। উম, প্রজাপতিটা এই এই হোয়াইট ক্যাপ রেড স্টার্টের একটা অদ্ভুত নেচার আমি দেখলাম, যে এরা ঠিক যেখানে মাড পাটলিং হচ্ছে বাটারফ্লাই, সেখানে গিয়ে যে কোনো জিনিসই, শোনো, ইজি ইজি যে ফুড, হ্যাঁ, সেটা সবার ক্ষেত্রেই বোধ হয়, মানুষের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, একশো অন্যান্য বার। জীবজন্তুর ক্ষেত্রেও তাই, ইজি ফুড যেখানে সে সেখানে যাবে, সে দেখছে যে একটা জায়গাতে প্রচুর পাডলিং হচ্ছে। But এই যে প্রজাপতি খায় ওইভাবে, সেটা আমার ধারণা ছিল না। হঠাৎ করে আমার কাছে কোনো সেই ধরনের বড় লেন্স ফেন্স কিছু লাগানো নেই, আমি বাটারফ্লাইয়ের ছবি তোলার জন্য গেছি, এখানে দেখছি ও এরকম খাচ্ছে বাটারফ্লাই গুলো ওখান থেকে। তখন আমি যখন লেন্স বার করলাম, তখন তো খাওয়ার প্রায় শেষই হয়ে গেছে, বাটারফ্লাই কেও সে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তবুও কয়েকটা ছবি আমি পরে লেন্সটা দিয়ে নিই আর কি। হ্যাঁ, মা এই একটু ধরনের দাঁড়াবা কেস, মা। ওখান থেকেই তোলা ছবি। এইটা জ্বালাতন হয়ে গেছে আমার ভাই। ডিফারেন্ট ইমেজ, এই ইমেজ গুলো তুমি বলবে যে মা। এটা 100 mm লেন্স মা। দিয়ে তোলা। এবার লেন্সটা দিয়ে তোলা, সেখানে তুমি সারাদিন ধরে ছবিটা তুলে যাচ্ছ, মা। সারাদিন ধরে 500 600 700 800 1000 শট। তুমি জানো যে তুমি নিজে বুঝতে পারছো যে তার মধ্যে বেশিরভাগ শট দাঁড়াচ্ছে না, তুমি কিন্তু চেষ্টা করে যাচ্ছ যে হবে 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 হবে, হচ্ছে হবে। যেদিন হলো না, তারপরের দিন আবার গিয়ে ট্রাই করো। হ্যাঁ, যদি হয়, যদি হয়, ফাইনালি হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু তুমি যদি ওই 2000 3000 ছবি তুমি 3 4 দিনে না তোলো, তাহলে তোমার পসিবিলিটিটা থাকছে না যে একটা ছবি হওয়ার। ছবিগুলো বলে বলে করা খুব মুশকিল। হ্যাঁ, এই ছবিগুলো তোমার এক একটা ছবি, ওই যে বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে তার পরিপ্রেক্ষিতে বললাম যে
এক একটা ছবি এক একটা এক এক ভাবে। কিছু ছবি আছে, এই ছবিটা তোমাকে কন্টিনিউ পরিশ্রম করেই যেতে হবে, ওখানেই পড়েই থাকতে হবে, ছবি তুলেই যেতে হবে 3 দিন 4 দিন ধরে টানা একই জায়গা, তাহলে 2-4টে ফ্রেম হয়তো তোমার বেরিয়ে আসবে। কিছু ছবি না আগে থেকে ক্যালকুলেশন করলে, হ্যাঁ, যাবে গিয়ে টুক করে গিয়ে ছবিটা তুলে নেবে, জাস্ট লাইক দিস ওয়ান, না কিন্তু ছবিটা ইজিলি ছবিটা তো গেটেবল। তুমি ভেবে রেখেছো, এটাই মানে এই ভাবা ছবিটা যতক্ষণ না আসছে ততক্ষণ তো তুমি ট্রাই করে যাচ্ছ, মানে ভাবাটা তো সেটা তোমার ঠিকই, আগেই। একদম একদম একদম। এই ছবিটা যেরকম, এই ছবিটার ক্ষেত্রে আবার খুব রিস্কি ছবি ছিল। পলাশ, আমার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বলতে পারো, ও আম, তোমার হাতে ক্যামেরা, একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেই নিয়ে ওই জলের মধ্যে শোয়া, সেখানে ও পেছন থেকে ধরে আছে, স্রোত আছে, তোমার ওই কনুইটা দিয়ে কোনো রকমে তো তোমার ইকুইপমেন্টে জল লাগবে, আহ, খারাপ হয়ে যেতে পারে, আবার গিয়ে সারাতে দিতে হতে পারে। আমার সেই আর্জটা কি আছে কি নেই যে এই ছবিটা আমার চাই, তাতে উম, যদি যা আমার হয় ইকুইপমেন্ট হোক। যা যাবে, হ্যাঁ, যা হয় হবে, একবার চেষ্টা করে দেখি। এই করতে গিয়ে ছবিগুলো করা অনেক সময় সেরকম হয়ে যায়, হ্যাঁ। তোমাকে ভাবতে হবে যে কতটা তুমি রিস্ক নেবে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রিস্কটা নিয়ে ফেলি, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। আবার এই ছবিটা এরকম, এই ছবিটা সিম্পল ইমেজ, ছবিটা গেলেই হবে, গিয়েই করা যায়। ওইটার মূল ব্যাপার হচ্ছে, দেখো ছবিটার মধ্যে না, দেখো এই তলার ইয়েগুলো দেখতে পাচ্ছ, হুম হুম ওই হুম। মৌমাছিগুলো, হ্যাঁ, এটা তুমি বুঝতে পারছো, এটা এটা এগুলো দুটো ছবি কিন্তু দুটো মিল্কি আনক্রপড ইমেজ, কোনো ক্রপ নেই ছবিটার মধ্যে, যা খুশি করো তুমি, এই ডানাটার খানিকটা অংশ কেটে টুটে নাও, হয়ে যাবে। তাহলে এই ছবিটা আমার মূল ব্যাপার হচ্ছে ইম্প্রোভাইজেশন। বাটারফ্লাই আছে, ব্যাকগ্রাউন্ড আছে, হাতে তোমার গিয়ার আছে, তাহলে তুমি ওখানে ক্যামেরাটা বসাতে পারছো না, তো কি করলে ওই নিচেটা খানিকটা বাড়িটারি সরিয়ে ক্যামেরাটাকে পুঁতে মুতে দিলে, তো অর্থাৎ এই যে পাথরগুলো যে লেভেলে আছে, তোমার ক্যামেরার বডিটা কিন্তু তার থেকে নিচে আছে, থাকতেই হবে, তাহলে তুমি এই সামনের প্যান মানে ইয়েটা পাবে না, প্লেনটা পাওয়া যাবে না। অ্যাঙ্গেলটা পাবে না, হ্যাঁ, অ্যাঙ্গেলটা পাবে না, তোমার ওপর থেকে অ্যাঙ্গেল হয়ে যাবে, তাহলে ওপর থেকে অ্যাঙ্গেল হবে না, হ্যাঁ। তো তার জন্য তোমাকে নিজেটা খুঁড়ে দিতে হবে, এটা হচ্ছে ওই ওই সময়কার ইম্প্রোভাইজেশন, হ্যাঁ। যে কোনো ছবি, একটা ডিফারেন্ট ছবি তুমি যদি করতে চাও, তোমার ভাবনা চিন্তা তার সঙ্গে ওই মুহূর্তে ইম্প্রোভাইজেশন তো লাগবেই, হ্যাঁ, কারণ এটা তুমি কুমোরটুলি নয়, হ্যাঁ, মানে আমি বলছি যে কুমোরটুলি হলে তুমি আগে থেকে ক্যালকুলেশন করে যেতে পারো যে আজকে আমি গিয়ে মানে এই এই ইয়ের ফ্রেমটা, ছবি তুলবো, এই ফ্রেমটা নেবো চোখ বা আঁকার, হ্যাঁ, চোখ আঁকার ছবি তুলবো বা ইয়ে, হ্যাঁ, কিন্তু এটা তো যেমন এই ছবিটা ধরো, এই ছবিটা আমি আগে থেকে চিন্তা ভাবনা করে প্রচুর ক্যালকুলেশন করে গেছি, এটা একটা আহ, আমাদের ইয়ের ছবি, এই ছবিটা নিয়ে না হলে ফায়ারফ্লাই। লাস্টে বলো, এই ছবিটা যদি কেউ কি একটু যদি গেস করতে পারে যে জিনিসগুলো কি, হ্যাঁ, আমি কমেন্ট বলে বক্সে। দিচ্ছি, আচ্ছা অসুবিধা কিছু বলেই নেই, দাও। হ্যাঁ, কিছু অসুবিধা নেই, হ্যাঁ, বলে দিচ্ছি, এটা জাস্ট ফায়ারফ্লাই এর ছবি। নিচের দিকে যেগুলো ফায়ারফ্লাই গুলো আছে সেগুলো বসে আছে খুব একটা, ওই জন্য সিঙ্গেল স্পট, হ্যাঁ, মুভমেন্ট নেই। কিন্তু এদের যে ফিমেল হয়, সে ফিমেল থাকে নিচে, ফিমেল নিচে থাকে, বসে থাকে সাধারণত পাতা টাতার উপর, আর মেলটা উড়ে টুড়ে বেড়ায়। মেল উড়তে উড়তে যখন ফিমেল এর সঙ্গে ওর উম, এই যে জলা নেভার যে বিষয়টা সেটা ম্যাচ টাচ করে যায়, তখন ওদের মধ্যে আর কি ব্যাপারটা হয়। এরা জীবনের বেশিরভাগ সময়টা মাটির নিচে নিচেই কাটায়, নিচে উপরে, হ্যাঁ, ওড়াউড়িটা করে মাত্র সপ্তাহখানেক, সপ্তাহ দেড় দুইয়ের জন্য, হ্যাঁ, তারপর আবার বাকি লাইফটা ওইভাবে। তো এই ছবিটা যেরকম প্র্যাকটিক্যালি অনেক যে আমি বাড়িতে চিন্তা করছি যে এটা থাকলে এই হবে, এই লাইট পেন্টিং করতে হবে, হ্যাঁ, এই একটা টর্চ চাই, এই চাই সেই চাই, হ্যাঁ, ক্যালকুলেশন করে দিতে পারো, কিন্তু তুমি জানো যে ওখানে গেলে তুমি পাবে ফায়ারফ্লাই কে, বাকি সব সময় ক্যালকুলেশন তোমার চলে না, কিন্তু ইম্প্রোভাইজ যেটা করতেই মূল হবে। বিষয়, হ্যাঁ, মূল বিষয় যেটা ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে অন্য জিনিসের থেকে আলাদা, সেটা হচ্ছে মিস করা চলবে না। সিকোয়েন্সটা দেখো, হ্যাঁ, সবাই জানে, খুব সিম্পল ইমেজ, ভেরি এনিবডি ক্যান গেট দিস ইমেজ, হ্যাঁ, এটা তোমার জাস্ট ইয়ে থেকে, মঙ্গলজুড়ি থেকে তোলা, হ্যাঁ, গ্রেটার ফাইট, হ্যাঁ, মিস করা যাবে না, তুমি মিস কেন করবে, হ্যাঁ, তো এটা ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে মানে এটা অ্যাডিশন বলতে পারো, যে এক হচ্ছে ওইখানে ইম্প্রোভাইজেশন, তার আগে থেকে ক্যালকুলেশনে সব জিনিস হয় না, ইম্প্রোভাইজ করে তোমাকে করতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার মিসটা হবে না। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে একটা সমস্যা অনেকের ক্ষেত্রে হয়, এই ছবিটা দেখো, এটা মানে খুব সহজ ইমেজ, সিম্পল ইমেজ, ছবিটা তাও দেখানোর কারণটা কি? দেখানোর কারণটা হচ্ছে যে আমার
আমি অনেক সময় দেখি যে ধরো এই মংলাজড়িতে দেখি বা গাজলডোবাতে অনেক জায়গাতেই আমি দেখি যে আম, যখন এই ধরনের সিচুয়েশন হয় তখন একটা মারাত্মক শাটারের শব্দ প্রচুর পরপর পরপর 10খানা শাটার 20খানা শাটার। আমরা এই অগুন্তি শাটার মেরে অনেক সময় করি কি যে স্পেসিফিক যে টাইমে আমার শাটারটা দরকার সেই টাইমটা আইদার আমার কনসেন্ট্রেশন তখন শেষ হয়ে গেছে, অথবা উম, বলতে পারো যে আমার বাফার নিয়ে নিয়েছে। হ্যাঁ, কি হয় তুমি একটানা যদি 10খানা শাটার মারো তারপর তোমার ব্রিদিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমার শরীরকে সেই জায়গাটা দেবেই যে তোমাকে অন্তত কয়েক সেকেন্ডের জন্য তোমাকে রিফ্রেশ হতে হবে। ওই রিফ্রেশ হওয়ার সময় তোমার মোমেন্টটা চলে গেল। এটা অনেক সময় দেখেছি, অনেক ক্ষেত্রে হয়। হ্যাঁ, অনেকে এই ভুলটা করে। একটা পাখি জলে বসা থেকে উড়ে যাওয়া, 3টের বেশি শট খুব বেশি আমি যে নিই তা নয়। প্র্যাকটিক্যালি তো তাই, নিচে যখন আছে তখন ও যে ডানা খুললো তখন একটা শট, মাঝে গ্রিন ব্যাকগ্রাউন্ড একটা শট, তুমি যদি চাও তারপরে নিলে নিলে, না হলে ও তো ওপরে বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ তখন তোমার হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে ওপরে, ব্যাকগ্রাউন্ড ক্লিন। ম্যাক্সিমাম তুমি 3টে শট নেবে। তুমি পাখি ডানা খুলছে কি খুলছে না তার থেকে তুমি শট নেওয়া শুরু করলে আলটিমেটলি স্পেসিফিক যে টাইমে তার এই জলে স্প্ল্যাশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখা গেল যে তুমি সেই সময় শটটা পেলে না। স্পেসিফিক্যালি এগুলো রিপিটেশন হয় বলে আমরা এগুলো অনেক ক্যাজুয়ালি নিই, কিন্তু এই স্পিসিসটাই যদি এরকম হতো, তাকে আমি লাইফে একবারই দেখলাম, তারপর আর পেলাম না সেই শট, তাহলে তোমার খুব মানে আফসোসের ব্যাপার যে আমি ভুল টাইমে শটগুলো নিয়ে ফেলেছি। হ্যাঁ, আহ, এটা যেরকম ধরো, আচ্ছা আমি কন্টিনিউ বকে যাচ্ছি, না কারোর না কোনো ঠিক কিছু আছে, শুনে না তোর কোনো কলদা কোয়েশ্চেন একটা করছে না তো কোশ্চেন জানি না। আছে। হ্যাঁ, শেখর মজুমদার, মিস্টার শেখর হ্যালো মজুমদার। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ কলদা, শোনা হ্যাঁ, যাচ্ছে তো? উম, হ্যাঁ একটা আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ কল বলো, বলছি ওকে। কল শুনছি হ্যাঁ, আমি। তো তো এই এই ছবিটা যেরকম এটা এটা ওখানে ইম্প্রোভাইজেশনের গল্প। আহ, একই জায়গা, সেখান থেকে পাখি ওইভাবেই ওড়ে। এবার তোমাকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে পাখির ছবিটা তুলতে হবে, যে অ্যাঙ্গেলে উঠলে তবেই এই বকেগুলো আসবে, অর্থাৎ জলের মধ্যে সূর্যের আলোটা পড়লে যেটা হয় সেটা, আম, সেই কারণটা একটা একটা নির্দিষ্ট কৌণিক দূরত্বে গেলে তবেই সেই জিনিসটা হবে। তোমাকে জানতে হবে যে আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ছবিগুলো সব ওয়াইড ওপেনে তোলা। হুম, কিন্তু তোমার দিনের ওই স্পেসিফিক টাইম যেখানে একটা 15 মিনিট ধরো কি 10 মিনিট, এই সময় তুমি রেডি থাকো, সেই সময় ওখান দিয়ে একটাই হয়তো পাখি গেল, মিস করা যাবে না। এটা হচ্ছে ব্যাপার, মানে তুমি বলতে পারো বেশিরভাগ ক্ষেত্রে এইটা সবাই, হয়তো এরকম লোক আছে যে সবাই সব কিছু জানে কিন্তু ফাইনালি সে গিয়ে মিস করে ফেলছে, তাহলে হবে না। আর কিছু ছবি যেরকম আগে থেকে চিন্তা ভাবনা করে, এই ছবিটা যেরকম মানে জুলুকের রাস্তা তার সঙ্গে গিয়ে, ওখানে গেলেই হয় ছবিটা হয়। হ্যাঁ, কিন্তু ছবিটাকে একটু জাস্ট মানে পুরো ছবিটা আগে, এনভায়রনমেন্টটা মানে হ্যাঁ আগে একটা ছবি দেখে ছবিটা ভাবনাটা খানিকটা আমার নিয়ে বলে লাভ নেই। আর এই ছবিটা আমি কিছুদিন আগে বলছি, এই ছবিটা দেখে হচ্ছে অনেকে, এটা কিছু না, এটা অনেকবার ওখানে 5বার গেছি, সেই যাওয়া জন্য আমি জানি যে ওর বাসা কোথায়, স্পেসিফিক্যালি কোথায় সকালবেলাও থাকে। আহ, এই যে একবার গেলাম, গিয়ে দেখলাম যে এখানে মোনালের বাসা, সেকেন্ড টাইম গেলাম, গিয়ে দেখলাম যে মোনালটা এখান দিয়ে ওড়ে। প্রত্যেকবারে সেটা নিয়ে আমি ভাবছি ফাইনালি আমার মনে হলো যে এটা নিয়ে একটা ছবি করা যাক। আহ, এটা নিয়ে একটা ছবি করা যাক। ছবি করতে গিয়ে আমার আগের যে অত দিনকার যে ইয়েটা, অর্থাৎ অভিজ্ঞতাটা, সেইটা কাজে লাগিয়ে ফাইনালি ছবিটা হলো আর কি। হ্যাঁ, সকালবেলা লাইট পড়ে তখন নিচের দিকে লাইট পড়ে, ভোরবেলা তো এই ছবিগুলো সহজ, কিন্তু যদি প্রত্যেকটা ছবির গল্প আলাদা, এবং ছবির গল্প মানে মানে অনেক দিন ধরে হয়তো বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ কলদা, আহ, 2-3টে কোশ্চেন এসছে, যদি 2-3টে কোশ্চেন একটু মানে তুমি যদি একটু ডিসকাস করে দাও মানে পরিশ্রমের ফল। মানে একদম। ঠিক আছে। বলো। তো যাই হোক, তো শেখর মজুমদার, শেখর মন্ডল, উনি একটা মানে প্রশ্ন করেছেন যে দাদা, ইগ্রেটের ছবিটা যেটা দেখলো মানে দেখালে তুমি, সেটার এফপিএস টা কত, মানে কত দরকার আর কি? ইগ্রেট তো দেখো, এটা মানে এফপিএস যেটা বলছো না, এই এফপিএস টা মানে আগে আমি এটা নিয়ে খুব ভাবতাম যে
এফপিএস বেশি থাকলে হয়তো সুবিধা হয়, প্র্যাকটিক্যালি সুবিধা হয়। শেখর নিজেও খুব ভালো ছবি তোলে। তো এফপিএস আমার পরবর্তীকালে আমি দেখেছি যে মোটামুটি 5 এফপিএস থাকলে আমি যা কাজ করে নিই সেটা আমার কাছে যথেষ্ট। উম, ওই যে ছবিটা, ওই ছবিটা 7 এফপিএস এ তোলা। তবে আমি এখন যে নতুন ধরো D500, 10, 11 এফপিএস, 12 এফপিএস এখন ছবি না হলেও হবে, তুমি 5 এফপিএস এ ছবি তোলো, কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু 5টার মধ্যে 5টা ফ্রেম যেন মিস না হয়। তুমি একদম 5টা ছবি তুললে তার মধ্যে 4টে অন্তত যেন দাঁড়ায়, মানে অপটিমাম ফোকাস যেন থাকে, তাহলেই হবে। অসংখ্য প্রচুর এফপিএস নিয়ে মাছরাঙা ফাছরাঙার ক্ষেত্রে সুবিধে যে হয় না তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটা লোক ওই 10 এফপিএস এ ছবি তোলে, ছবি তোলার পরে আলটিমেটলি ছবিগুলো যখন দেখা হয় যে তার মধ্যে বেশিরভাগ ছবি কিন্তু অপটিমাম ফোকাসে নেই। এবং ছবিগুলো স্পেসিফিক ভাবে তোমাকেই বলছি যে কিচ্ছু অসুবিধা নেই, 5 এফপিএস, 4 এফপিএস একটু কমই হয়ে যায়, 5 এফপিএস মিনিমাম যদি হয়, বাকির ক্ষেত্রে অন্তত এই ধরনের অ্যাকশন শটের ক্ষেত্রে সুবিধা হয়। অন্য শটের ক্ষেত্রে তো এফপিএসটা কোনো ফ্যাক্টর না, 5 এফপিএস এর ছবি তোলো, কিন্তু তার মধ্যে 4টে ছবি অন্তত যেন দাঁড়ায় আর কি, মানে অর্থাৎ তার মধ্যে ইয়েটা থাকে, এই সোর্সে ওনার আরেকটা ফোকাসটা কোশ্চেন, ঠিকঠাক থাকে। এই সোর্সে ওনার হ্যাঁ, আরেকটা কোশ্চেন এসছে যে তোমার মেমোরি কার্ড কত স্পিডের ইউজ করা উচিত, বিশেষত ফ্লাইং শট বা, এটা খুব ইন্টারেস্টিং, একদম দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। মানে এইটা অনেক লোক ওভারলুক করেই এটা যায়। ভাবে না, এটা ভাবে না। আর এটা ভাবে না মানে আমি আমার এক বন্ধুকেই নিয়ে, কত বন্ধুকেই নিয়ে বলেছি আর কি। হ্যাঁ, যে যারা ধরো এরকম আছে যে 1.5 লাখ টাকার ক্যামেরা কিনে ফেলছে, কিন্তু তারা এখনো মেমোরি কার্ড কিন্তু ইউজ করছে সেই 1500 টাকার মেমোরি কার্ড, 95 MBPS এ। অনেকে এর মধ্যে জানেই না যে এর মধ্যে কোনটা রিড স্পিড কোনটা রাইট স্পিড, সেটা নিয়ে একদম। ভাবেও না। সমস্যা হচ্ছে এই ধরনের ওটা আমি একদিন জানলাম। হ্যাঁ বলো। এইবার আমার মেমোরি কার্ড কি লাগবে সেটার আগে আমাকে জেনে নিতে হবে যে বলছিলাম এটা আমিও জানতাম না, এখন এটা জানি। ঠিক ঠিক যে আমি ধরো D850, তাতে একটা 46 মেগাপিক্সেল, তাতে একটা রয়ের ওজন কত, মানে ওজন মানে ভলিউম কত, Volume। সেই নিয়ে তাহলে আমার যদি 7 এফপিএস হয়, তাহলে আমি জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল আমি গুণ করলে আমি পেয়ে যাবো। তো আমি যদি র প্লাস জেপেগ তুলি তাহলে তো আরো বেশি। মেমোরি কার্ডটা একটা ভালো ক্যামেরার থেকেও ইম্পর্টেন্ট। মানে আমি যদি এরকম হয় যে আমার কাছে যদি অপশন থাকে যে আপনি ডি, সাপোজ ধরো D7500 ইউজ করছি, হ্যাঁ, আর তার সঙ্গে আমার একটা ভালো মেমোরি কার্ড আছে, অর্থাৎ মানে অ্যাটলিস্ট যেগুলো, যে ওই টাপ কার্ড যেগুলো ধরো ইয়ের সনির এসডি কার্ড ওই ধরনের, বা এক্সকিউডি কার্ড, হ্যাঁ, যেটা অন্তত 300 FPS এর যে এফপিএস বলছি 300 MBPS এর যে MBPS এর। কার্ডগুলো রয়েছে, সেই কার্ডগুলোর যদি থাকে তাহলে একটা D7500, হ্যাঁ, আর একটা D500, তার কাছে ওই 95 MBPS এর কার্ড আছে, তার থেকে বেটার পারফর্ম করবে। আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, এবং একদম। বেটার পারফর্ম করবে এই জন্যই কারণ তার কাছে ওই এফপিএস থাকলেও সে যে টাইমে বাফারটা খাবে, হ্যাঁ, এই এইটা অর্থাৎ 7500টা সে বাফারই খাবে না, মানে সে কারণ তার কাছে কার্ডটা আরেকজনকে কার্ডের পরিপূরক হয়ে ক্যাপাসিটি যাবে। বেশি, কার্ডের ক্যাপাসিটি বেশি, একদম কার্ডের ক্যাপাসিটি বেশি। ওটা কি, এটার সঙ্গে কম্প্রোমাইজ করাই যাবে না, কয়েকটা একদম। জিনিসে কম্প্রোমাইজ করা যায় না, যার মধ্যে এই একটা খুব বড় জিনিস। হ্যাঁ, এটা আমার মনে হয়। সেকেন্ড একটা জিনিস যেটা কম্প্রোমাইজ না করা উচিত সেটা বলে মনে হয়, সেটা হচ্ছে যে এক হচ্ছে কার্ড, দুই হচ্ছে তোমার ব্যাকআপের ব্যবস্থা। অর্থাৎ আমি যেখানেই ছবি তুলতে যাই না কেন, বাইরে যদি বিশেষ করে বাইরে ছবি তুলতে যাই, সেখানে আমার কাছে ব্যাকআপ কার্ড যেন থাকে, বা যদি ব্যাকআপ কার্ড না থাকে তাহলে ল্যাপটপ বা কিছু কোনো কিছু একটা থাকে যেন। হ্যাঁ, তার কারণ আমি প্রথম দিন ছবি তুলতে নেবে আমার যদি মাথায় থাকে যে এই রে প্রথম দিনেই তো আমার কার্ড হাফ হয়ে গেল, তাহলে আমি পরের ক্ষেত্রে একটু বুঝে শুনে ছবি তুলবো। তাহলে অনেক সময় মাইন্ডের ওপরেই একটা এফেক্ট পড়ে, যাতে অনেক ছবি তৈরি হওয়া ছবি হয় না। বা অনেক ছবি কেমন? দেখেও হয়তো সেটা মিস করে গেলাম, মানে চিন্তা করতে করতে। একদম মিস করে। আর একটা জিনিস, ভিউ ফাইন্ডার দিয়ে তোমাকে দেখতে হবে যে তোমার নাম্বার অফ ইমেজেস অনেক সময় খেয়াল রাখতে হবে। বহু বহু সময় আমার এই স্বভাবটা অনেক, আমি এটা বলছি 7-8 বছর আগে ছিল না,
যার ফলে আমার কাছে বেশ কিছু ভালো জিনিস মিস হয়েছে। মানে বক্স, তারপরে এটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। কিছু কিছু জিনিস অভ্যেসে, যেরকম তোমার 3টে প্যারামিটার তুমি চোখ না দেখে ঠিক করবে, এটা তোমার অভ্যেস থাকতেই হবে। অর্থাৎ শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার। এটা তুমি কোনোদিন দেখবে না, দরকার হলে তুমি ছবি তুলতে হবে না, বাড়িতে বসে বসে তুমি নিজে প্র্যাকটিস করবে। যে না দেখে আমি ঠিক করবো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তোমার ইমেজ নাম্বার। ইমেজ নাম্বার তুমি জাস্ট ধরো নতুন কার্ড ভরে নামলে ঠিক আছে, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা তোমার তো মাথায় আছে তুমি কত ছবি তুলেছো, প্রচুর ছবি পেয়ে গেলে। যখনই ইমেজ নাম্বার ধরো উইদিন 100 হয়ে গেল, তখনই তোমার কিন্তু ভিউ ফাইন্ডার মধ্যে তোমাকে ওটা দেখতেই হবে। বেসিক্যালি আমি যেটা করি যে 50-এর মধ্যে নেবে এলে ইমেজ নাম্বার, যখনই আমি ফাঁকা দেখি ওটাকে চেঞ্জ করে নিই কার্ড, কারণ আর রাখার রিস্ক নেই। 50 ইমেজ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। কেমন? আচ্ছা, আর তাহলে নেক্সট কোশ্চেনটা করি দাদা। হুম। নেক্সট কোশ্চেন যিনি করেছেন তুলিকা চন্দ্র, উনি জাস্ট তোমার ওই আগের এটা ছবির আমি একটু রেসপেক্টে। বুঝলাম না, এটা যদি আরেকবার বলো। আচ্ছা, ওই আমি একটু বলতে কার্ডের চাইছি। ক্ষেত্রে, কার্ড আমি লাস্টে যে কল্লোল বললে যেটা, এটা আমি বুঝলাম না ঠিক। ওটা আমি বললাম যে তুমি হ্যাঁ যখন হ্যাঁ একটা হ্যাঁ, যেটা বললো না, না না, কার্ডের ক্ষেত্রে ওটা তো বুঝলাম, তারপরে যেটা বললো না যে তুমি 100টা ফটো তুললে। না না, ওটা ভিউ ফাইন্ডারে আমি যখন কন্টিনিউ দেখছি যে কতগুলো ছবি আমার রিমেনিং ইমেজ আছে, কেমন? সেটা যখন আমি ভিউ ফাইন্ডারে চোখ রাখি, তখন শুধু তুমি সামনে ওই পাখিটাকে দেখলে, অ্যাকশনটা দেখলে, সেটা দেখলে হবে না। বাকি কি কি প্যারামিটার আছে, আমি লাইট মিটার দেখি না, লাইট মিটারটা ভুলে যাও। বাকি অনেক কিছু প্যারামিটার আছে, সেগুলো না দেখার কিছু নেই। আমরা অনেক সময় হোয়াইট ব্যালেন্স ভুলে যাই। আজকে রাত্রি বিকেল বেলা আমি যে হোয়াইট ব্যালেন্স করেছি, তারপরের দিন সেটা দিয়ে ছবি তুলতে শুরু করি, এটা ঠিক নয়। তো যাই হোক, ওই যখন ভিউ ফাইন্ডারে দেখছি যে আমার নাম্বার অফ ইমেজেস 100টা আছে, তখন থেকে আমি অ্যালার্ট হয়ে যাই। যখন মোটামুটি 50টা ইমেজ ধরো রয়েছে, তখন তুমি কার্ডটা চেঞ্জ করে ফেলো, আর রিস্ক নিও না। এরকম নয় যে কার্ড আমার শেষ হবে, ক্যামেরা বলবে যে কার্ড চেঞ্জ করো, তারপর তুমি কার্ড চেঞ্জ করবো আমি, এটা কখনো করবে না। যখন 50টা কার্ড থাকবে, ছেড়ে দাও, কার্ডটাকে সরিয়ে রেখে অন্য কার্ড নাও। আহ, এই এই ভুলটা করো না যে একদম লাস্টে যখন 8টা 10টা থাকবে তখন করবো। অনেক এরকম মোমেন্ট আসবেই, যে মোমেন্টে তোমার কয়েক মুহূর্তের মধ্যে 50টা ছবি বেরিয়ে যাবে। প্রপার মোমেন্টে তখন তোমার কার্ড শেষ, ব্যাগ থেকে বার করে কার্ড ঢোকাচ্ছ, তার মধ্যে মোমেন্ট শেষ। কেমন? সেই জন্য ওটা অভ্যেস থাকা দরকার যে আমি ভিউ ফাইন্ডার দিয়ে আমার নাম্বার অফ ইমেজেসও দেখবো, যখন আমার মোটামুটি 100-র কাছাকাছি, 100-র নিচে আমার নাম্বার অফ রিমেনিং ইমেজেস নেমে এসছে। কেমন? অনিকেত কি বলছিলে? না, আমি তোমাকে দু একটা কোশ্চেন আরো করে রাখি, মানে তোমার এই বলো। রেসপেক্টেই। হুম। সেটা হচ্ছে Okay. তুলিকা চন্দ্র, উনি যেটা কোশ্চেনটা করেছেন তোমাকে, যে বার্ড শট মানে ব্রাশ শট নিয়ে যেটা তুমি বললে আর কি, তো উনি বলছে যে এটা কি মানে ভালো অপশন নয়। তো সেই নিয়ে যদি তুমি কিছু, মানে যেহেতু তুমি বলে দিয়েছো, কোনটা ভালো অপশন? মানে তুমি যখন বার্ড শট গুলো নিয়ে বলছিলে, তখন উনি লিখেছেন যে বার্ড শট নেওয়া নট এ গুড অপশন, এরকম কিছু ক্যাপচার করার জন্য। মানে তুমি যে বলছিলে না যে একটা ইমেজ মানে ভাগ ভাগ করে, মানে 3টা ভাগে ভাগ করে নিয়ে ছবিটা তুলছো, বা মানে অতগুলো বার্ড শট ইউজ করছো না, কন্টিনিউয়াস শট ইউজ করছো না সেই ক্ষেত্রে। তো ও, বার্ড শটের ক্ষেত্রে না, বার্ড শটের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হয়তো উনি বুঝতে পারেনি। ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু প্রেডিক্টেবল জিনিস আছে, যেরকম ধরো একটা পাখি, আহ, আমি ধরো 10 বছর ধরে গাজলডোবা যাচ্ছি, সেখানে 10 বছর ধরে আমি ডাড়ি শেলডাক দেখছি। আমি জানি যে সেই পাখিটা জল ছেড়ে উঠে যেতে কতক্ষণ টাইম লাগে, এর খুব একটা অন্যথা হয় না। মৌসুমদা রয়েছে, বাণী দিয়ে রয়েছে, তোমরা কি দেখেছো যে ডাড়ি ছেলডাক স্লো স্লো পিকচারের মতো আস্তে 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 উড়ে যায় একটা পাখি? এবং আমি যখন দেখছি যে, আমি যখন নৌকোতে রয়েছি, নৌকো থেকে দেখছি, বা বাংলাজুড়ি বা যে কোনো জায়গায়, তখন আমি দেখছি যে একটা উম, জলের ওপর একটা পাখি, তার ওপরে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার ওপরে আকাশ রয়েছে। তাহলে ওই জল থেকে উঠে ব্যাকগ্রাউন্ড ক্রস করে যখন আকাশে চলে যাবে, আমি আর ছবিটা নেবো না, জল থেকে উঠবে, ব্যাকগ্রাউন্ড পর্যন্ত যাবে, আমার 3টে কি 4টে শট ম্যাক্সিমাম লাগবে। শেখর যেটা বলছিল যে এফপিএস, আমার যদি 10 FPS থাকে, তাহলে আমার ওখানে 5টা শট 6টা শট বেরোবে। আর যদি 5-6 FPS থাকে, 3টে শট বেরোবে। পাখিটা ডানা ঝাপটাবে, ওইখানে পৌঁছবে, তারপর বেরিয়ে যাবে। এইভাবে যদি আমরা অ্যাকচুয়ালি
ব্যাপারটা কিছু না, একটা এই সবগুলো কিন্তু ইন্টারলিঙ্কড। এই যে দামি কার্ড, সেই দামি কার্ডের দাম কিন্তু কম নয়। একটা কার্ডের দাম 6,000 টাকা, কি 8,000 টাকা, একটা 64 জিবি কার্ডের দাম। তা আমি যদি একদিন গাজলডোবাতে শর্ট গিয়ে আমি 64 জিবি শেষ করে ফেলি, আমার কাছে যদি ব্যাকআপ না থাকে, তারপর আমি যদি আবার 95 MBPS এ ফিরে যাই, তার কোনো মানে হয় না। এক্স্যাক্টলি। তাহলে আমি যখন শর্ট নেবো, আমি যদি ওইখানে 6টার জায়গায় 3টে শর্ট নিই, কারণ আমি তো জানি আমার যে চাওয়া 3টে না শর্ট কোনো। নিলেই আমি পাখিটাকে পাবো, তার ওড়া পাবো, তার ব্যাকগ্রাউন্ড পাবো। হ্যাঁ, তাহলে আমি কেন 6টা কি 8টা কি 10টা শট আগে থেকে নিতে থাকবো? আমি ঠাকুর নৌকো নিয়ে এগোচ্ছে, আমি শট মারতে শুরু করছি, আরে পাখি একটা ওড়ার আগে তার তো পশ্চাৎ থাকে। হ্যাঁ, সবাই জানে যে একটা র্যাপটার ওড়ার আগে কি কি করে। যদি না জানে তাহলে তাকে পড়তে হবে, তাহলে তাকে ওয়াচ করতে হবে, জানতে হবে। কেমন? এই আমি আহ, সেটা বলছিলাম, এর মানে এই হ্যাঁ, নয় যে এটাই বোঝা হঠাৎ যায়। দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, ওটা বোঝা যায় পাখিটা কখন উঠবে, তার বডি মানে এই নয় মুভমেন্টে যে বোঝা যায়। আমি চোখের সামনে হঠাৎ দেখলাম যে দুটো হাতি ফাইট করছে, মাঝে একটা ছোট বাচ্চা আছে, সেরকম একটা মোমেন্ট হলো, তার জন্য আরো কিছু মোমেন্টের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। সেখানে আমি প্রচুর শট নিয়ে ফেলতেই পারি। এটা ডিপেন্ড করছে, এটা আমি বললাম যে স্পেসিফিক্যালি কিছু কিছু ক্ষেত্রে শটগুলো বুঝে শুনে ইউজ করা। এই যাই হোক, এবার আরেকটা কোশ্চেন সৌত্রিক করেছে যে দাদা একটু বোকে এফেক্ট নিয়ে যদি বলো, যেহেতু তুমি একটু আগে বোকে এফেক্ট নিয়ে বসছি, মানে কোশ্চেন আসলে অনেক জমছে তো সেজন্য একটু পুরনো কোশ্চেনও এখন তোমাকে বলতে হচ্ছে। তো বোখের আমি বললাম, হ্যাঁ, যে বোখেটা নিয়ে আগের দিনও তোমার সঙ্গে কথা হচ্ছিল। প্রত্যেকটা এক এক রকম বোকে এক একটা ইয়েতে করা, এক এক ভাবে। এই ব্লুটেল বিটারের ছবি যেমন একটা স্পেসিফিক জায়গা থেকে তুললে, অ্যাঙ্গেল থেকে করলে তবেই ওই সেই বোকেটা হবে। কিছু জিনিস আছে যেখানে তোমাকে ব্যাকগ্রাউন্ডে ভালো রকমের তোমার লাইটটা নিয়ে আগে থেকে তোমার নলেজ আছে, জানা। হ্যাঁ, সেট আপ ছবি, হ্যাঁ, অনেক ছবি আছে সেট আপের ইমেজ। একদম নেচারে গিয়ে সেখান থেকে ওই বোকেগুলো বার করা, সেটা অনেক টাফ। সেই সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে লেন্সের ওয়াইড অ্যাপারচারে ছবি তুলতে হবে। মানে F4 লেন্স হলে বেটার, তার থেকে কম হলে আরো বেটার। হ্যাঁ, তো একদম ওয়াইড অ্যাপারচার মানে F4 এ, আমি F4 এই তুলবো। আমি 5.6 এ যাবো না, F8 এ যাবো না, তাতে আমার বকে কমবে। লেন্সের ডেফিনেটলি ব্যাকলাইটের ছবি তুলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। এটা ন্যাচারাল ইয়েতে। আর যদি সেট আপে তুলি সেক্ষেত্রে লাইট, জেল, ফিল্টার, যেটা মুখে বলে এখানে বলে আমি এই 2 মিনিটে আমি কিছু বোঝাতে পারবো না। তুমি একদম। নিজেও জানো, অনিকেত। তো সেইটা মূল বিষয়টা হচ্ছে যে ছবি ন্যাচারাল ইয়েতে তুললে সেখানে ব্যাকলাইটটাকে ফলো করা। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে, যখন আমার কাছে কিছু নেই, আমরা বকে দেখি, বকে নিয়ে কথা বলি, যখন আমার কাছে কোনো সাবজেক্ট নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, শুধু ক্যামেরাটা নিয়ে আমি বাগানে যাই, শুধু ক্যামেরাটা নিয়ে আমি আমি কাঁধে ব্যাগ নিয়ে আমি বাইক নিয়ে গিয়ে একটা মাঠের ধারে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা আমি কতবার আমি ছবিটা তুলেছি। আগে কোনো সাবজেক্টের দরকার নেই, এমনি ছবি তোলো, এমনি ছবি দেখো, ভিউ ফাইন্ডারে চোখ রাখো, আর নতুন ওয়ার্ল্ড খুলে যাবে। দেখবে যে কিভাবে আলোরা খেলে আর কি। হ্যাঁ, সেটা শিখে গেলে তারপর সাবজেক্ট এলে তখন সেটাকে ইম্প্রোভাইজ করা যায়। কেমন? আদারওয়াইজ মুখে বলে বোঝানো খুব ডিফিকাল্ট এটা। একদম। তো আমরা যাই হোক, পরে সব সিনারিও মিটুক, পরে হয়তো একটা বোকেটা বিশেষত ডিপেন্ড করে অ্যাঙ্গেলের উপরে, তাই তো? একদম 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 একদম। এই এখানে আমি কয়েকটা কোয়েশ্চেন দেখছি, তার মধ্যে অরিত্র একটা কি কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, ওই কোশ্চেন গুলো একটা একটু বলো। অ্যাঙ্গেলটা দাদা, ফোকাস করা এবং একই সাথে অ্যাকশন ট্র্যাক করা, এটা নিয়ে একটু টিপস দাও। আচ্ছা, আর একটা ও একই কোয়েশ্চেন করেছে, D750 নিকন বডি অ্যাকশন শটে ফোকাস পয়েন্ট নিয়ে খুব প্রবলেম ফেস করছি, ফ্লাইট এবং অ্যাকশন মিস হচ্ছে। 7500 খুব ভালো ইয়ে, গ্রুপ ফোকাসে ছবি সফট হয়ে যাচ্ছে। আমি খুব একটা গ্রুপ ফোকাস ইউজ করি না, আমি জানি না কেন, আমি হয়তো ব্যাকডেটেড হতে পারি। হ্যাঁ, বেশিরভাগ ছবি মানে আমার 90% ছবি, 90%-এর বেশি ছবি তো সিঙ্গেল পয়েন্ট ফোকাসে তোলা ছবি। সিঙ্গেল পয়েন্ট ফোকাসে তুমি বলবে, সিঙ্গেল পয়েন্ট ফোকাসে ঠিক আছে। আসলে কি, আমি যখন ধরো এসএলআর ইউজ করছি তখন তো এই যত দিন যাচ্ছে তত টেকনোলজি বেরিয়ে যাচ্ছে। এই ক্যানন আবার বার করেছে অ্যানিমেল আই
অটোফোকাস। অ্যানিমেলের চোখ টোক ধরে নেবে, দিয়ে ফটোগ্রাফারের কিছু করতে হবে না, সেই সব কিছু আর কি করে নেবে। এখন মুশকিল হচ্ছে যে যদি প্রথমে আমি তো সেই যখন সাইকেলের সময় সাইকেল চালাতে শিখেছি, তারপর এখন আমি ধরো প্লেন চালাচ্ছি। যখন সাইকেল চালাতে শিখেছি, সেই যখন ইনিশিয়াল যে এসএলআর ধরো, তাতে তো অটোফোকাস সিস্টেম এত বেটার ছিল না, কিছু ছিল না। তাতেও আমি ট্র্যাক করার চেষ্টা করতাম, ছবি টবি ফ্লাইট টাইট তখন টুকটাক তুলতে পারতাম। কারণ ব্যাপার হচ্ছে যে আমি কেন গ্রুপ ফোকাসিং, 3D ফোকাসিং, হ্যাঁ তা না, এটার ওপরে আমি খুব একটা ডিপেন্ডেন্ট নই, খুব একটা। আমি চিরকাল ম্যানুয়ালে ছবি তুলে এসেছি। আমি আহ, ইয়েও খুব একটা বুঝি না, তোমার এই শাটার প্রায়োরিটি বলো বা অ্যাপারচার প্রায়োরিটি, এতেও আমি ছবি কবে তুলেছি আমার নিজের মনে নেই। তো তার ফলে আমি খেটে খেতে পছন্দ করি। সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাস আমার কাছে একটাই ইয়ে যে ক্যামেরার যে মিডিলে, তাতে সাপনের সব থেকে বেশি, সাবজেক্টকে মাঝখানে রাখো। তার জন্য হ্যান্ড আই কোঅর্ডিনেশন যেটা রয়েছে, অর্থাৎ চোখ এবং হাত একইভাবে সরবে, পাখি বলো বা সাবজেক্ট বলো তার দিকে, সেটা প্র্যাকটিস করো। 7500 কেন, তুমি 5200 দিয়েও বেটার রেজাল্ট পাবে। আমি কয়েকদিন আগে 5200 তেও কিছু কাজ করেছি, অসুবিধা হয়নি তো আমার। তো আহ, অন্য যে অটো ফোকাস গুলোর ওপর যতটা কম ডিপেন্ড করবে তত বেটার। কেমন? তো আর গৌরব কিছু? বিশ্বাস, ওর দুটো কোশ্চেন আছে, আমি পরপর তোমাকে করে দিই। ও যেটা হুম। ও যেটা তোমাকে বলছে যে পোস্ট প্রোডাকশনের সময় যদি আমরা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আর হোয়াইট করি, তবে কি ফটোটা কম্পিটিশন বা স্যালনে অ্যালাউ করবে? এক। আর 2 নম্বর কোশ্চেন যেটা করেছে যে মিররলেস টেকনোলজি কি ওয়াইল্ড লাইফের জন্য হেল্পফুল না প্রবলেম? হ্যাঁ, এটা একটা সমস্যা। মানে আমি তোমাকে বলি যে আহ, আমার স্যালনের অভিজ্ঞতা একটু কম। অনিকেত অনেক বেটার বলতে পারবে। আমি স্যালনে খুব একটা পার্টিসিপেট করেছি বলে মনে হয় না। বেশিরভাগ এমনি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এগুলো ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে অ্যালাউ করবে না, কখনোই করবে না, মানে যত কম। স্যালনের ক্ষেত্রেও আহ, হুম, তাছাড়া এমনি ওয়াইল্ড লাইফের ক্ষেত্রেও যত ইন্টারন্যাশনালি যাবে, যত বেশি যাবে, তত ভীষণ রকম কড়াকড়ি। সামান্য এদিক ওদিকে ঘ্যাচ ঘ্যাচ করে কাটে। তাতে উম, ছবি আমি যখন তুলবো সেই ওই ছবিটাই ফাইনাল। তাতে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে কত কম আহ, ইয়ে হতে পারে, মানে এডিটিং হতে পারে। আমি যদি এডিটিং এর কথা বলি, আহ, তাহলে আহ, তোমার কথার মানে আমি রেসপেক্টে, কি বলবো। হ্যাঁ কথার রেসপেক্টে জাস্ট হ্যাঁ এই বলো। ওই কথাটা বলে দিই যে স্যালনের ক্ষেত্রেও হোক, মানে ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে নর্মালি এই সেগমেন্টটাকে ধরেই নেওয়া হয় যে একদম মানে মিনিমাম এডিটিং এর জায়গা, মানে মানে বেশি কিছু হয়ে যাওয়া মানে সেটাকে মিনিমাম এডিটিং এর জায়গা, মিনিমাম এডিটিং আমি তো ইনফ্যাক্ট মানে মানে ওই কালার কারেকশন বা ম্যাক্সিমাম ক্রপ এইসবই। ক্রপটাও যতটা সম্ভব কম করতে পারলে ভালো হয়। হ্যাঁ, আমি যেরকম দেখাচ্ছি একটা স্ক্রিন শেয়ার যদি করতে পারি, এই হ্যাঁ যে হ্যাঁ এই হ্যাঁ। ছবিটা কিছুক্ষণ আগে আমি দেখালাম। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ইয়েটা, ওই নাইট জারের ছবিটা। হ্যাঁ, কেমন, আর একটু জুম টুম করে নি। হ্যাঁ, এই হচ্ছে নাইট জারের ছবি। এইটা এডিটেড ইমেজ। কেমন তাহলে? র ইমেজটা আমি এইমাত্র খুললাম, এটা হচ্ছে র ইমেজ, নো ক্রপ। আর এডিটিং কতখানি, এই যে এটা হচ্ছে এডিটেড ইমেজ। কেমন? এটা হচ্ছে র ইমেজ। দুটোর মধ্যে তফাৎ আছে কিছু? প্র্যাকটিক্যালি কিছু তফাৎ নেই। ওয়ার্মটা একটুখানি 2 স্টেপ 3 স্টেপ বাড়ানো আছে, ওয়ার্মটা আর কিচ্ছু নেই। হ্যাঁ, দুটো ছবি একই। আচ্ছা, ওটা আমি সাবমিট করেছি এক জায়গায়, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, তো এইটা হচ্ছে তফাৎ হয়ে যায়। হ্যাঁ, এইটা আর আর কিচ্ছু না, এইটা ম্যাক্সিমাম থাকবে এইটা। তো যাই হোক, আমার মনে হয় যে আমি বোঝাতে পেরেছি যে কতটা কম এডিটিং থাকলে তবে বেটার আর কি হয়। হ্যাঁ, একদম। এটা আমার আমার কাছে এটা এটা একটা প্যারামিটার। হ্যাঁ, কেমন? আর ওরই সেম আচ্ছা, আর একটা কিছু? কোশ্চেন, আর একটা মিররলেস টেকনোলজি কি ওয়াইল্ড লাইফের জন্য হেল্পফুল না প্রবলেম? মিররলেস তো এই জাস্ট শুরু করেছে, মিররলেস দারুণ, এ নিয়ে কোনো কথা নেই। Z6 Z7 মিররলেস ভবিষ্যৎ। কিন্তু এসএলআর ভবিষ্যতে হয়তো থাকবে না। কিন্তু এখন এসএলআর এর যে বডি টডি গুলো আছে, সেই বডিগুলো অনেক বেশি, একটু সহ্য ক্ষমতা তার বেশি। একটু বরফ, জল, কাদা এগুলো সহ্য করতে পারবে বেশি বলে আমার মনে হয়।
মিররলেস সেকেন্ড বডি হিসেবে ইউজ করো, দারুণ, এ নিয়ে কোনো কথা নেই। মিররলেস এর টেকনোলজি ভবিষ্যতে ওয়াইল্ড লাইফে রেভলিউশন আনবে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি উম, আমার ক্যামেরা একটা দুটো তিনটে ট্রিপে গেলে নষ্ট হয়ে যায়, তাহলেও অসুবিধা যদি না থাকে তাহলে আলাদা কথা। আদারওয়াইজ একটা ওই বরফ পড়ছে তার মধ্যে ছবি তুললাম, তারপর একটা তোয়ালে দিয়ে মুছে নিলাম জাস্ট, হ্যাঁ, আর বৃষ্টি পড়ছে তার মধ্যেও ওই মুনিয়ার ছবি করছি, তারপর তোয়ালে দিয়ে মুছে নিলাম, এটা আমরা যত মানে নিশ্চিন্ত ভাবে একটা এসএলআর করতে পারি, হ্যাঁ, ওয়েদার সিট বডিতে, আর মনে হয় না ইয়েতে এখনো ততটা করতে পারি। তো এটা পথ চলা জাস্ট শুরু আমাদের ইয়ের জন্য, উম, কি বলে, এই ওয়াইল্ড লাইফের মিররলেসের জন্য। জন্য আশা করা যায়। হ্যাঁ, 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 ওয়াইল্ড হ্যাঁ, লাইফের জন্য। মিররলেস, হ্যাঁ, এটা হয়ে যাবে, এটা এটা ইন ফিউচার অবশ্যই এই নিয়ে বেটার হবে। হ্যাঁ, কেমন? ঠিক। ওকে, আর কিছু এনিথিং মোর? ওয়ান মোর আই থিঙ্ক, শেখর মণ্ডলের ওনার আরেকটা কোশ্চেন আছে, যে উনি যে কোশ্চেনটা করেছেন যে স্পেশালি ফর ফ্লাইং শট হোয়াট ইজ দ্য পারফেক্ট ক্যামেরা সেটিংস। আই টকড অ্যাবাউট আইএসও, শাটার স্পিড বা এফ স্টপ বা ফোকাস বা সেটিংস বা সার্ভো এইসব নিয়ে আর কি, মানে ওভারঅল সেটিং নিয়ে মানে উনি জানতে চাচ্ছে আর কি। দেখো, এমনিতে তো এক তো ফ্লাইং শটের ক্ষেত্রে পারফেক্ট ক্যামেরা সেটিংস এর থেকে পারফেক্ট হ্যান্ডাই যে তোমার কোঅর্ডিনেশন যে যে বিষয়টা রয়েছে সেইটা যতক্ষণ না হচ্ছে সেইটা তো হবে না। সেটা তোমার যাই সেটিংস থাকো, তোমার হাত চোখ সেই যদি তুমি ঠিক মতো যেভাবে যাচ্ছে এদিক থেকে এদিক যাচ্ছে তুমি, আহ, আমার কিছু অদ্ভুত বিষয় আছে, আমি আবার বাঁদিক থেকে ডান দিকে পাখি যদি উড়ে যায় বেটার শট নিতে পারি, আমি জানি না কেন, এটা তো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে আমি চাই সবসময় পাখিটা বাঁদিক থেকে ডান দিকে যাক। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যতটা সম্ভব বেশি শাটার স্পিড রাখা, 1000-2000 শাটার স্পিড থাকলে খুব ভালো হয়, বেটার লাইট। তাতে আইএসও যতটা সম্ভব কম রাখবো। অ্যাপারচার যদি আমার ওই ধরনের কোনো বিষয় না থাকে যে আমি ওকে রাখবো বা ব্যাকলাইটে ছবি তুলছি বা এই ধরনের কিছু যদি না থাকে, 7.1 ইজ মানে ভেরি কমফোর্টেবল। আমার কাছে 7.1 খুব ভালো অ্যাপারচার বলে মনে হয়েছে। তাহলে যদি আমার কাছে বেটার লাইটে আমি যদি ছবিটা করতে চাই, হ্যাঁ, ধরো গেছো তুমি লোবাতে গেছো বা মঙ্গলজুরিতে গেছো দিনের বেলা, ভালো লাইট, সেখানে আমি করবো কি, আমি আমার ক্ষেত্রে আমি যেটা করি যে মোটামুটি 7.1-8 রাখি, হ্যাঁ, তারপরে আমি দেখি যে ওইটাকে এবার 2000 শাটার স্পিড যদি হয় তাহলে আমার আইএসও কতটা থাকছে, এবার সেইখানে আমি কি বডি ইউজ করছি, সেই বডি কতটা আইএসও নিলে ওর মধ্যে গ্রেন আসবে না, তার ওপর কিন্তু ওই বাকি প্যারামিটার দুটো অনেক সময় আমাকে ডিপেন্ড করতে হচ্ছে। যেমন আমি যদি 52 ইউজ করি 5200, তাহলে আমি জানবো যে 800 ও আইএসও এর পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে একটুখানি ওভারকাস্ট ওয়েদার আছে, তাহলে আমি 800 আইএসও রাখতে পারছি না, আমি 600 আইএসও রাখলাম। সেক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে আমার শাটার স্পিডে কম্প্রোমাইজ করতে হচ্ছে, 1200 শাটার স্পিড নামাতে হচ্ছে। তারপর আমি 7.1 যখন রাখতে পারছি না অ্যাপারচার, ঠিক আছে, আর একটু কমিয়ে দিচ্ছি 6.5 বা 5.6 করে। এই আহ, এইটা মোটামুটি এটার আশেপাশে যদি করতে পারো, আমার ক্ষেত্রে অন্তত এটা ভালো এফেক্টিভ হয়েছে। হ্যাঁ, তার থেকে বেশি আমি বলবো না, মানে তার থেকে বেশি রাখতে বলবো না আর কি। হ্যাঁ, শাটার স্পিড এবার যদি খুব লাইট আছে, বেটার অনেক শাটার স্পিড রাখো, ঠিক আছে, হ্যাঁ, এর থেকে বেশি রাখতে বলবো না এই জন্যই যে তার থেকে বেশি রেখে লাভ নেই। তা তোমার যদি হাত আর চোখ এই দুটোর কম্বিনেশন ঠিক থাকে, তাহলে 2000 শাটার স্পিড কেন, তার থেকে অনেক কম শাটার স্পিডে পাখি কিন্তু ভীষণ ভালোভাবে ফ্রিজ হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি আমি দেখি আমি ছবিটা দেখাতে পারবো কিনা, উম, আহ, যদি আমি ছবিটা দেখাতে পারতাম তাহলে ভালো হতো। যাই হোক, একটা ব্লুটেল বিটারের ছবি আছে, সেই ছবিটা আমার যদি দেখাই, সেই ছবিটা কত 1/40 এরকম একটা শাটার স্পিডে ছবিটাকে ফ্রিজ করা আছে। হ্যাঁ, তো অনেকে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ শিওর হ্যাঁ, দাদা, শিওর শিওর। ওকে, দিস ইজ দ্য ইমেজ। হ্যাঁ, দেখা হুম যাচ্ছে কি হুম জানি না হুম, আমি। হ্যাঁ, একদম। এই ইমেজটা, হ্যাঁ, এই ছবিটা যদি আমি প্রপার্টিতে যাই,
তাহলে দেখবো যে ফাইল ইনফো এতে দেখাচ্ছে না। এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি। 1/60 দেখো, বাঁদিকে দেখো 1/60-তে এটা F8 420 তোলা। হ্যাঁ, আহ, তো 1/60-তে আমি যদি দেখি তাহলে এটা যদি এটা লো রেজলিউশন ইমেজ আছে তো তবুও হ্যাঁ মোটামুটি এটা করলে মোটামুটি মুখ বা এই অংশটা কিন্তু ঠিকঠাক আছে। অর্থাৎ তোমার যদি হ্যান্ড আই যে দুটোর মধ্যে যদি কন্ট্যাক্ট ঠিক থাকে তাহলে অনেক কম শাটার স্পিডেও করা যায়। হ্যাঁ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তবুও আমি বলবো যে 2000 কত শাটার স্পিড যদি থাকে তাহলে অনেক বেটার হতে আমি ফ্রিজ করার চান্সটা বেশি হবে। ওকে। আচ্ছা, এবার দাদা আমরা আসলে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছি, আমরা সেশনটা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আমরা মেবি আর কোশ্চেন নিতে পারবো না, তবে 2-3টে কোশ্চেন আছে, এই 2-3টে কোশ্চেন দাদা তুমি একটু অ্যান্সার করে দিও। তার মধ্যে প্রথমেই যেটা আসি, আহ, এখানে ইন্দ্রজিৎ একটা প্রশ্ন করেছে। ইন্দ্রজিৎ করেছে কি, ছবি তোলার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? হ্যাঁ, মানে ও হয়তো বলতে চাইছে আর্লি মর্নিং, আর্লি ইভিনিং, হ্যানা ত্যানা এইটা কোনটা আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দুপুরবেলা তো হাস লাইট থাকে, তখন কাজ করা একটুখানি মুশকিল। হ্যাঁ, সেইটা লাইট ডিপেন্ড করছে লাইটের। আবার যদি তোমার মেঘলা, ওইভাবে বলা খুব মুশকিল। অনেক মেঘলা দিন আছে যে সময় দুপুরবেলাটা হেভি টাইম। হ্যাঁ, তখন আমার লক্ষ্য থাকবে যে ছবির মধ্যে শ্যাডো যেন কম থাকে। তাহলে শ্যাডো যদি আমার উল্টো দিক থেকে হিউজ লাইট থাকে তাহলে শ্যাডো হবেই। হ্যাঁ, তাহলে আমার যদি এরকম থাকে যে কোনো একটা দিন যে আমি ফ্রেশ ডে পেলাম, সেখানে ওভারকাস্ট মানে অলরেডি ওপর থেকেই মানে তোমার একটা এনডি ফিল্টার লাগিয়ে পাঠানো একটা দিন, সেই দিন তুমি যে কোনো সময় যে কোনো টাইমে গিয়ে ছবি তুলতে পারো। আমার খুব যে সময় হাস লাইট থাকবে সেই সময় আর্লি মর্নিং এর ছবি তোলো, ইভিনিং এর ছবি তোলো, এই আর কি। হ্যাঁ, ডিপেন্ড করছে লাইট টেকরাম, জানলা দিয়ে লাইট দেখো তারপর। হ্যাঁ। আর আরেকটা ছবি, মানে এখানে বমদা তোমাকে বলতে পারছে না, বমদার অডিওতে আজকে সমস্যা হচ্ছে, আই মিন মৌসুমদার। তো হুম। বমদা অবশ্যই তোমাকে বলেছে অথচ তোমার। ওই প্রথম অডিও ওরই ছিল, ওই আমাকে বললো লাইভে এই লাইভটা তোমাকে করে দিতে হবে। হ্যাঁ, তারপর নিজেই হাওয়া হয়ে গেল। নিজেই হ্যাঁ, হাওয়া হয়ে গেল। আমি আর আসবো না। হ্যাঁ। যাই হোক, তো যেটা তোমার সেটা হচ্ছে প্রেইং ম্যান্টিস আর চাঁদের ছবিটা একবার দেখাতে বলছে বমদা, আর ওটা নিয়ে যদি একটু কিছু বলতে পারো। প্লেইং ম্যান্টিসের চাঁদের ছবি তো এখানে নেই ল্যাপটপে। হ্যাঁ, এটা খুব মুশকিল। সব বেশিরভাগ সব ছবি এখানে নেই না, ওইটা তো এখানে পাওয়া যাবে না। হ্যাঁ, অন্য আর কিছু। হ্যাঁ, আর আহ, একটা লাস্ট। এগুলো তো আগে থেকে তো বলে রাখবে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ভালো। হ্যাঁ, আরেকটা লাস্ট বলো। হ্যাঁ। আর একটা লাস্ট কোশ্চেন এটা আজকের, মানে এরপর মেবি আমরা কোশ্চেন নেওয়ার জায়গায় ওটা নেই। ওটা ওটা মোটা মৌসুম দা আমাকে ফোন করবে, আমি বলবো মৌসুম দাকে, না, এটা সবাই মৌসুম দা তুলবে আমার সঙ্গে ছবি। হ্যাঁ। মৌসুম তো আর কি হ্যাঁ। সবাইকে না না, ওটা দেখাতে ঠিক আছে, এই চাচ্ছিল। ছবিটা এখানে নেই। হ্যাঁ, এনিওয়ে, না ঠিক 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 ঠিক। যাই হোক, তো ফগি এনভায়রনমেন্টে নয়েজ কি করে কমানো যায়, তো এই নিয়ে কিছু যদি গাইডেন্স তুমি দিতে পারো। অতনু সেন এই কোশ্চেনটা করেছে। ফগি এনভায়রনমেন্টে আমি প্রথম কথা হচ্ছে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে নয়েজটা খুব ভাইটাল। মানে আমি অনেক সময় নয়েজ চাই, যে নয়েজ হোক। হ্যাঁ, নয়েজ থাকুক। ফগি এনভায়রনমেন্টে যেটা করতে পারো, যেটা আমি অন্তত ভাবি যে এক হচ্ছে যে টাইপ অফ ইমেজ কি ধরনের। আমি ফগি এনভায়রনমেন্টে খুব বেশি অ্যাকশন শট এর দিকে যাবো না। প্রথম কথা, তাহলে সেই অনুযায়ী আমি ফগি এনভায়রনমেন্টে একটা এনভায়রনমেন্টাল শট, বা আমি চেষ্টা করব যে কোনো আর্টিস্টিক ইমেজ, হ্যাঁ সেইটা করার জন্য অ্যাকচুয়ালি আইএসও সেখানে কম লাগবে। হ্যাঁ, তারপরে আহ, প্রথম এবং প্রধান কথা হচ্ছে তোমার হোয়াইট ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করো। হোয়াইট ব্যালেন্সকে অটো রাখবে না, আমি হোয়াইট ব্যালেন্স অটো রাখি না ফগে এনভায়রনমেন্টে। আমি নিজে ডিসাইড করি যে ফগে এনভায়রনমেন্টটাকে আমি একটু গ্রিজ রাখবো। তো সেই জন্য সেটাকে প্র্যাকটিক্যালি সেইভাবে করে নেওয়া, মানে ধরো হোয়াইট ব্যালেন্স মোটামুটি 4500 বা 4200 এইরকম একটা কেলভিন রাখো। হ্যাঁ, ডিফারেন্ট ইমেজের চেষ্টা করো, আইএসও কমাও, এইটুকুই, এর বাইরে কিছু নেই। যাই হোক, ডোন্ট ট্রাই মোর অ্যাকশন শট ইন ফগ। মানে আসলে এই আড্ডাটা চলতে চলতে মানে কখন শেষ হবে বলা মুশকিল, তো এই আড্ডা চলতেই থাকবে। তো এটা তো একটা, মানে মোটামুটি আমরা 2 ঘন্টার কাছাকাছি চলে এসেছি। তো আমি এই বিষয়ে কল্লোলদাকে বলবো, কল্লোলদা আজকে যদি কিছু বলে যদি মোটামুটি প্রোগ্রামটাকে শেষ করো। এবং তোমাকে আরেকটা কথা বলে রাখি, বা বাকি যারা ভিউয়ার আছে
তাদের সবাইকেই যেটা বলে রাখি যে আমাদের নেক্সট কালকে একটা সেশন আছে, যেটা হচ্ছে অনলি ফর মানে স্যালন ওরিয়েন্টেড ফটোগ্রাফি নিয়ে ডিসকাশন হবে। সেখানে সায়নদা, সুনিতাদি ওনারা থাকছেন। আর এই তারপর মৌসুমদাকে দেখা যাচ্ছে, ঠিক আছে, মৌসুমদাকে দেখা যাচ্ছে, মৌসুমদার আমি দেখছিলাম যে দেখা যাচ্ছে, এই কথাও বলতে পারে মনে হচ্ছে। মেবি হাসি দেখতে পাচ্ছি আমি, শুধু আমি দেখতে পাচ্ছিলাম হাত নাড়ানাড়ি হচ্ছে মানে। আর তারপরে আরেকটা কথা সবাইকে জানিয়ে রাখি, আমাদের 20 তারিখে কল্লোদা তোমাকে হয়তো বলছিলাম, 20 তারিখে আমাদের সাথে জয়েন করছে তেজস্বিনী। তো তেজস্বিনী উনি হয়তো জয়েন করবেন 20 তারিখ, সেম টাইম, একদম সেম টাইম। আর কালকেরটাও সেম টাইম। তো মৌসুমদার কি গলার আওয়াজ কোনোভাবে পাওয়া যাবে? না, কোনো ঠিক আছে, ওকে। যাই ও হোক। জাস্ট সেটিংস এ গিয়ে এটা ঠিক করতে হতো, হ্যাঁ ওটা করতে পারিনি। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, চলো। হ্যাঁ, অনেক ধন্যবাদ সবাইকে আবার তোমাকেও আমাদের আমার তরফ তরফ থেকে থেকে। অনেক ধন্যবাদ। জেপিএস সবাইকে শুভেচ্ছা। অনেক সবাই নর্থ বেঙ্গলে ভালো ভালো ছবি তুলুন, সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, এই বলি সবাইকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ দাদা আজকের জন্য। আর অবশ্যই যখন আসবে তখন তো একসাথে ছবি তোলা, তোলা, তখন সবাই আবার একদম জানতে একদম, পারবে। হ্যাঁ, আরে ওটা আমার একটা বাড়ি, ওখানে অসংখ্য বাড়ি আছে, যেখানে খুশি আমি থাকতে পারি, আমার নিজের লোক সব। ওকে, ওই তো আগের আবার দিন তো দেখা এটা হবে। নিয়ে কথা হচ্ছিল। ঠিক আছে, চলো। একদম একদম, ওকে, ওকে, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ, বাই।